হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে এনআইডি এবং ভোটার তালিকাভুক্তি নিয়ে প্রবাসীদের প্রশ্ন, কি ভাবছে নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট, এই বিষয়টি আজকে জানবো। বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোজাম্মেল হক আমাদের সাথে যুক্ত হবেন। হাউজিং ইস্যু নিয়ে আমদানির 6 প্রস্তাবে কি আছে, ব্রাজিলের ভুয়া সাক্ষাৎকার নিয়ে বিশ্বব্যাপী হইচই, এই বিষয়টি আলোচনা করব। যে 8 অভ্যাস সুন্দর ঘুমে সাহায্য করতে পারে আপনাদের, এই বিষয়টি আজকে আলোচনা করব। আর আজকে আলোচনা করব যে নির্বাচনী প্রচারণা এবং কমিউনিটির সৌহার্দ্য সম্প্রীতিতে ফাটল না স্বাস্থ্যকর চর্চা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আগামীকাল নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় ঝড়ো ও বৃষ্টি ও ঝড়ো হওয়ার সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ। জুলাই বিপ্লব, গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ, ক্ষমা চাইবেন না শেখ হাসিনা। রয়টারকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সাক্ষাৎকারে বলেছেন তিনি ক্ষমা চাইবেন না। এই হচ্ছে আজকের সাবজেক্ট। অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর বি এম আতিকুজ্জামান, জনাব হাসান ফেরদৌস, মোজাম্মেল হক, কনসাল জেনারেল নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট, মেরি জুবাইদা, এবং আমাদের সাথে আছেন শেখ আখতারুল ইসলাম জুয়াল। অনেকদিন পরে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। জাস্ট এ সেকেন্ড অ্যান্ড দেন ইউ ক্যান শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। প্লিজ শেয়ার দিস কন্টেন্ট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। জি নাজমুল আহসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বুধবার অক্টোবর মাসের 29 তারিখ। শাটডাউন, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের শাটডাউন অব্যাহত রয়েছে। 29 দিন শেষ হলো, আগামীকাল 30 দিন, এবং আগামীকাল যদি শাটডাউন অব্যাহত থাকে তাহলে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যে শাটডাউনটি হয়েছিল সেটি 30 দিন পর্যন্ত বজায় ছিল। এবং আগামীকালও যেহেতু আজ পর্যন্ত কোনো বিল পাশ হয়নি, অতএব আগামীকালও শাটডাউন অব্যাহত থাকবে আশঙ্কা করা হচ্ছে। এবং এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যে 30 দিন শাটডাউনের রেকর্ডটি স্থাপিত হয়েছিল সেটি রেকর্ডটিকে স্পর্শ করবে আগামীকাল যদি শাটডাউন অব্যাহত থাকে। এবং এই শাটডাউনের ফলে সবচেয়ে দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা এবং বিভিন্ন উত্তেজনাপূর্ণ মন্তব্য বিনিময় অব্যাহত রয়েছে। এবং আজকে সিনেট ফ্লোরে তুমুল চিৎকার এবং আগুনে প্রায় রাগে জ্বলে তেলে বেগুনে জ্বলে উঠেছেন, যেটা বলা যায় যে সিনেটের মেজরিটি দল রিপাবলিকানদের নেতা জন থিউন, তিনি ডেমোক্রেটদের উদ্দেশ্যে বেশ ক্ষোভের সাথে এবং অনেকে চিৎকার করে তিনি বলেছেন যে যে কনসিকুয়েন্সেস এর কথা যারা বলছে, যে আমেরিকাবাসীদের এর দুর্গতি এবং এর ফলাফল ভোগ করতে হবে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে ডেমোক্রেটরা এই পর্যন্ত 13 বার স্ন্যাপ বেনিফিট, যেটাকে ফুড স্ট্যাম্প সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে এবং শাটডাউন বন্ধ করে ফেডারেল কর্মচারীদের বেতন প্রদানের ব্যাপারে আনিত 3 বিল 13 বার তারা প্রত্যাখ্যান করেছে, ভোটে পাশ হয়নি। কোনোবারই সেটি 55-র বেশি ভোট পায়নি, যদিও 60টি ভোটের দরকার। এখন এই অবস্থায় অচল অবস্থা অব্যাহত রয়েছে এবং এর ফলে রিপাবলিকান নেতৃত্ব অবশ্য ডেমোক্র্যাটদের দোষারোপ করছে যে তারা যা মানুষের ভোগান্তির কথা বিবেচনা না করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদের এই শাটডাউন প্রক্রিয়ায় ভোট দানে বাধা দিচ্ছে, এই ভোটের মাধ্যমে এটি পাশ করার ব্যাপারে বাধা দিচ্ছে। তবে ডেমোক্র্যাট দলের নেতৃত্ব, বিশেষ করে সিনেটর শুমার এবং হাকিম জেফ্রিস বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না ওবামা কেয়ারের যে প্রিমিয়াম বৃদ্ধির কথা বলা হয়েছে 31শে ডিসেম্বর পর এই প্রিমিয়াম বৃদ্ধি পাবে, এবং সেই বৃদ্ধি যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে সরকার গভর্নমেন্ট কোনো নিশ্চয়তা দিবে না যে পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়া যাবে, অর্থাৎ আগের হিসাবেই তারা প্রিমিয়াম দিতে পারবেন যারা ওবামা কেয়ারের সেবা নিতে চান, সেই অবস্থা না যাওয়া পর্যন্ত ডেমোক্রেটরা শাটডাউনের ব্যাপারে কোন রকম ছাড় দিতে প্রস্তুত নন। কিন্তু আজকে আরেকটি হিসাবে জানা গিয়েছে, যদি কোনো রফা দফা না হয় এই ওবামা কেয়ারের ব্যাপারে, তাহলে গড়ে প্রতিটি আমেরিকান যারা এই ওবামা কেয়ারের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণ করবেন জানুয়ারি 1 তারিখ থেকে, তাদের গড়ে প্রিমিয়াম 30 থেকে 45% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই একটি হিসাবে আজকে এটি দেওয়া হয়েছে। তবে অনেকের ক্ষেত্রে সেটি নাও বাড়তে পারে। অনেকে স্টেট ডেমোক্র্যাটরা বলেছেন যে প্রিমিয়াম কয়েক গুণ বৃদ্ধি পাবে।
যেখানে গড়পড়তায় তারা বলছেন ডেমোক্রেট হিসাব অনুযায়ী যারা এখন 300 টাকা গড়ে মাসে দিচ্ছেন তাদের প্রিমিয়াম অনেকের ক্ষেত্রে 2000 কিংবা 2200-2300 ডলার পর্যন্ত হতে পারে। কিন্তু আজকে আরেকটি সংস্থা জানিয়েছে যে তারা বিভিন্ন হিসাব নিকাশ করে দেখিয়েছে গড়ে 30 থেকে 45% পর্যন্ত বাড়তে পারে। তবে শাটডাউন এখনো অব্যাহত রয়েছে এবং সেটি হচ্ছে সবচেয়ে যে দুর্গতির চিত্র যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মচারীদের মধ্যে এবং ফেডারেল সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম ভেঙে পড়ার অবস্থা দাঁড়িয়েছে। বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অর্ধেকেরও বেশি মানুষ কাজে যোগ দিচ্ছেন এবং এতে বেশ কয়েকটি এয়ারপোর্টে বিমান উঠা চলা আহ, আহ, উঠা নামা ওঠার ক্ষেত্রে সংকটের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেস এবং ওকল্যান্ড এয়ারপোর্টও বন্ধ রাখা হয়েছিল সাময়িকভাবে। তবে কিছু কিছু ফ্লাইট সেখান থেকে চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। একেবারে বন্ধ রাখা হয়নি, তবে বেশ কিছু এয়ারপোর্টে ফ্লাইট সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও তা আহ, সে সংকট সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত নিউ ইয়র্ক এলাকার এয়ারপোর্টের মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্ক যে নিউ জার্সি যে এয়ারপোর্ট রয়েছে সেখানে ফ্লাইট চলাচলে কিছুটা বিলম্ব এবং কিছুটা ফ্লাইট বাতিল হওয়ার ঘোষণা জানা গেছে। তবে জিএফকে এবং এয়ারপোর্টে লাগোরি এয়ারপোর্টে আপাতত এখনো পর্যন্ত বিমান চলাচল অব্যাহত রয়েছে। তবে এটি কতদিন অব্যাহত থাকবে সেটি বলা মুশকিল। তার কারণ যদি এইভাবে শাটডাউন অব্যাহত থাকে তবে এক সময় আর যিনি ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ড্যাফি তিনি জানিয়েছেন যে তাদের পক্ষে আর কোনো বিকল্প থাকবে না। এই বেশি অনেকগুলো বিমানবন্দরে হয় ফ্লাইট সংখ্যা হ্রাস করতে হবে ব্যাপক হারে, কারণ খুব অল্প সংখ্যকই ফ্লাইট যারা এই ফ্লাইট ওঠানামার ব্যাপারে হেল্প করে থাকেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার তারা কাজে যোগ দিচ্ছেন বেশিরভাগই এখন তাদের স্বাস্থ্যের অজুহাতে সিক কল করা যেটাকে বলা হয়, সেই অজুহাতে এই এই ফ্লাইট চলাচলের ক্ষেত্রে চরম বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ফ্লাইট চলাচলের বিষয়টি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার কমিয়েছে। গতকাল এই বিষয়ে আমি ধারণা দিয়েছিলাম। আজকে তারা সেটি জানিয়েছে যে আরো 0.25% কমিয়েছে। সেপ্টেম্বর মাসেও তারা 0.25% কমিয়েছিল, অর্থাৎ এই পর্যন্ত 0.50% তারা কমিয়েছে, 1%-এর অর্ধেক। এবং আগামী ডিসেম্বরের আগে আরেক দফা তারা সেটি হ্রাস করবে বলে এমনও ইঙ্গিত দিয়েছে। তবে ফেডারেল রিজার্ভ এও জানিয়েছে যে তারা যদিও মুদ্রাস্ফীতির ব্যাপারে তারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই এই সুদের হার বৃদ্ধি করা হয়েছিল 2022 সালের পরে 23-এর শুরুতে। কিন্তু তারা বলেছে যে মুদ্রাস্ফীতি এক পর্যায়ে 2022-এর শেষ দিকে যখন প্রায় 9% উঠে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি, সেটি এখন 3% নামিয়ে আনা হলেও যুক্তরাষ্ট্রে চাকুরির সুযোগ খুবই কম সৃষ্টি হচ্ছে এবং এর ফলে ফেডারেল রিজার্ভের নতুন মাথা ব্যথার কারণ হচ্ছে এটি যে এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা এবং বহমান রাখার ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখায়। তারা এই সুদের হার হ্রাস করার ব্যাপারে খুবই ধীর স্থির ভাবে পদক্ষেপ গ্রহণ করছে। যদিও তারা বলেছে যে ইতিমধ্যেই 0.50% হ্রাস করা হয়েছে সুদের হার এবং আগামী ডিসেম্বরের আগে আরেক দফা করা হবে, হ্রাস করা হবে, তাও তারা সেটা বলেছেন। তবে তাতে দেখা যাচ্ছে যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে সুদের হার তাতে এটি 3.75% থেকে 4% পর্যন্ত, 4% হারে যারা অর্থ নেবেন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো থেকে ফেডারেল সরকার থেকে তাদের এই সুদ এইভাবে আদায় করা হবে, যেটা এতদিন আদায় করা হতো 4% থেকে 4.25%। এটি হয়তো আগামী ডিসেম্বরের পরে 3.50% থেকে 3.75% নেমে আসবে। এর ফলে অনেকেরই মর্টগেজ এবং ক্রেডিট কার্ড ঋণ যা রয়েছে সেখানে যে সুদের হারে সংযুক্ত হয় বা দেনা পরিশোধের সময় সেটি কিছুটা হ্রাস পাবে এমনও ইঙ্গিত দিয়েছেন ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি সেটি হচ্ছে যে এবং ইমিগ্রেশনের ব্যাপারে আজকে ইউএসসিআইএস এবং ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট নতুন একটি তথ্য দিয়েছে যে জানুয়ারি 20 তারিখ থেকে এ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে 2700-রও বেশি ক্রিমিনাল এলিয়েন অর্থাৎ যারা ক্রিমিনাল মামলায় অভিযুক্ত তাদের গ্রেফতার করেছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ। তবে তারা এও জানিয়েছে এখনো তাদের ধারণা এবং তাদের মতে আরো বিপুল সংখ্যক এই ক্রিমিনাল এলিয়েন নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন জায়গায় বসবাস করছেন এবং এরা স্টেটের বিভিন্ন স্যাংচুয়ারি সিটির সুযোগ সুবিধা আইনের সুযোগ সুবিধা পাচ্ছেন, যার জন্য ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের পক্ষে তাদেরকে সকলকে
আইনের আওতায় কিংবা গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। কিন্তু এই পর্যন্ত জানুয়ারি 20 তারিখ থেকে গত 10 মাসে তারা নিউ ইয়র্ক স্টেট থেকে 2700-এরও বেশি ক্রিমিনাল এলিয়েনকে, অর্থাৎ ক্রিমিনাল হিসেবে অভিযুক্ত অভিবাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। নিউ ইয়র্ক সিটির নির্বাচন বেশ জমে উঠেছে, আর মাত্র দিন কয়েক বাকি। খুব সম্ভবত 4 দিনের মতো পুরো দিন বাকি আছে, এবং এতে দেখা যাচ্ছে সর্বশেষ জরিপে, এখনো যে জরিপটির ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে, সেই জরিপেও দেখা যাচ্ছে যে জোহরান মামদানি, যিনি ডেমোক্রেটিক পার্টি এবং ফ্রন্ট রানার হিসেবে রয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনিও ডেমোক্রেট, কিন্তু স্বতন্ত্র লাইনে তিনি ভোট দাঁড়িয়েছেন, তিনি অ্যান্ড্রু কুমার মধ্যে এখনো 10%-এর ব্যবধান। সর্বশেষ জরিপ যেটি করেছে উইনিপেক ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটির জরিপ অনুযায়ী 43% সমর্থন এখনো রয়েছে জোহরান মামদানির, এবং 33% রয়েছে অ্যান্ড্রু কুমার, 14% রয়েছে কার্টিস সিলভার। কার্টিস সিলভার ভোট কিছুটা কমতে শুরু করেছে জনমত জরিপে, তা দেখা যাচ্ছে। এবং 900-র মতো নিউ ইয়র্ক সিটি ভোটার যারা ভোট দিবেন বলে জানিয়েছেন জরিপ সংস্থাকে, তারাই অংশ নিয়েছেন অক্টোবর 23 থেকে 27 তারিখের মধ্যে অনুষ্ঠিত এই জরিপে। তবে এই জরিপে আরেকটি বিষয় উল্লেখ করেছে কুইনিপেক ইউনিভার্সিটি। তারা বলেছে যে এই জরিপ অনুযায়ী তারা দেখতে পাচ্ছেন যে রিপাবলিকান ভোটারদের মধ্যে একটা বড় অংশ, তাদের হিসাবে সেটি প্রায় 45% রিপাবলিকান এখন গভর্নর কুমোকে মেয়র পদে সমর্থন দিচ্ছেন তাদের নিজের দলের প্রার্থীর চাইতে 45%। আর নিজের দলের সমর্থকদের 44% সমর্থন এখনো পাচ্ছেন কার্টিস সিলভা। তবে ইন্ডিপেন্ডেন্ট ভোটার যারা রয়েছেন এখনো, যদিও তাদের সংখ্যা খুবই কম নিউ ইয়র্ক স্টেটে, নিউ ইয়র্ক সিটিতে ইনফ্যাক্ট, তাদের মধ্যে 34% কুমুকে সমর্থন করেন এবং 34% মামদানিকেও সমর্থন করেন। ইউনিভার্সিটির জরিপে সেটি দেখা গেছে। এবং এই ইন্ডিপেন্ডেন্ট যারা রয়েছেন এখনো পর্যন্ত, যারা ভোট দেননি এবং ভোট দেবেন বলে জানিয়েছেন জরিপ সংস্থাকে, তাদের 18% এখনো তাকে সিবিওকে সমর্থন করেন, এবং 10% জানিয়েছেন যে তারা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার রয়েছেন এইবারের নিউ ইয়র্ক সিটির নির্বাচনে। তবে ডেমোক্রেটিক পার্টির যারা সমর্থক, যারা রেজিস্টার্ড ডেমোক্রেট, তাদের মধ্যে 59%, 59% এখনো জোহরান মামদানিকে সমর্থন করেন। এবং এর ফলে যদিও বাকিদের মধ্যে প্রায় 40%-এর মতো রয়ে গেছে যারা মামদানিকে সমর্থন করছেন না, তাদের একটা বড় অংশ এখন অ্যান্ড্রু কুমোকে সমর্থন করছেন। গত নির্বাচনে, মেয়র নির্বাচনে 66%, 66% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন অ্যান্ড্রু সরি এরিক অ্যাডামস। এবং আজকে যারা প্রিডিকশন করে, এই জরিপের ব্যাপারে যারা সম্ভাব্যতা নিয়ে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করে এবং জুয়ারিদের বিভিন্ন ধরনের ব্যাটিং এর ব্যাপারে সহযোগিতা করে থাকে, এই প্রিডিকশন মার্কেটের প্ল্যাটফর্ম পলি মার্কেট, তারা আজকে কিছুক্ষণ আগে জানিয়েছে যে গত 24 ঘন্টায় তারা লক্ষ্য করেছে যে জনমত জরিপে ব্যাপক পরিবর্তন অনুভূত হচ্ছে। এবং এই ধারা পলি মার্কেট, যারা একটি ব্যাটিং কোম্পানি, এবং সেই ব্যাটিং কোম্পানির পলি মার্কেটের হিসাব অনুযায়ী যদি এই ধারা অব্যাহত থাকে, আবারও বলি এই ধারা অব্যাহত থাকলে, তাহলে জোহরান মামদানির পরিবর্তে কুমরি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশির প্রজেক্টের উইনার হিসেবে তারাই তাকেই বলেছে। যদিও তারা বলেছে যদি গত 24 ঘন্টায় যে পরিবর্তন হয়েছে সেটি যদি অব্যাহত থাকে। এই হচ্ছে সর্বশেষ জরিপ, ব্যাটিং এবং পোলের ব্যাপারে। নতুন করে এন্ডোর্সমেন্ট আসতে শুরু করেছে, যদিও নির্বাচনের আর মাত্র দিন কয়েক বাকি, 4 দিনের মতো বাকি, 100 ঘন্টারও কম সময় বাকি নির্বাচনের। তাতেও আজকে দেখা যাচ্ছে যে সাবেক নিউ ইয়র্কের কংগ্রেসম্যান, লং আইল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেসম্যান, যিনি বাংলাদেশিদের অত্যন্ত পরিচিত বন্ধু হিসাবে পরিচিত, টম সুজি, রিপাবলিকান, তিনি নাসাউ কাউন্টি এবং কুইন্সের কিছু এলাকা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য, তিনি আজ ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য হওয়া সত্ত্বেও তিনি এন্ডোর্স করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানির পরিবর্তে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে। তিনি আজকে এন্ডোর্স করেছেন। এর পাশাপাশি সিনেট মাইনরিটি লিডার চাক শুমারকে আজকেও প্রশ্ন করা হয়েছিল ওয়াশিংটনের সিনেট ভবনে, যে তিনি কেন জোহরান মামদানিকে সমর্থন করছেন না। এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সিএনএন এর মানু রাজু এই প্রশ্ন তাকে করেছিলেন, কোনো উত্তর তিনি দেননি। তিনি বলছেন আলাপ আলোচনা চলছে, তবে দিন কয়েক মাত্র বাকি, এখনো সিনেটর শুমার তাকে সমর্থন করেনি। কিন্তু কংগ্রেসে ডেমোক্রেট দলের সংখ্যালঘিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা হাকিম জাফরি যদিও শর্ত সাপেক্ষ যে পুলিশ কমিশনারকে নিয়োগ দেওয়ায় তিনি এই
সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি জোহরান মামদানিকে সমর্থন দিয়েছেন। নিউ ইয়র্ক সিটির পর একমাত্র নিউ ইয়র্ক সিটির ইতিহাসে যিনি 3বার মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেই মাইকেল ব্লুমবার্গ, তিনি আজকে আবারও অ্যান্ড্রু কুমোকে গভর্নর মেয়র পদে সমর্থন দিয়ে এন্ডোর্স করে তিনি বলেছেন যে 4 মাস আগেও আমি তাকে সমর্থন দিয়েছিলাম এবং আমি মনে করি নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয়, নিউ ইয়র্ক সিটি মেয়র পদটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি পদ এবং এই পদের জন্য আমার বিবেচনা, অর্থাৎ মাইকেল ব্লুমবার্গের বিবেচনায় এখনো অ্যান্ড্রু কুমো দক্ষ এবং সঠিক নেতৃত্ব দিবার জন্য প্রার্থী, এবং সেই জন্যই তিনি তাকে সমর্থন দিচ্ছেন। এবং তিনি মনে করেন যারা মাইকেল ব্লুমবার্গের সমর্থক রয়েছেন তারাও অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিবেন। মাইকেল ব্লুমবার্গ আবারও অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন। তিনি 4 মাস আগে ডেমোক্রেটিক প্রাইমারিতেও অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছিলেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ মুজাম্মেল হক, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল। জনাব মুজাম্মেল হক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও আছেন জনাব হাসান ফেরদৌস এবং অ্যাডভোকেট আখতারুল ইসলাম, শেখ আখতারুল ইসলাম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জানি আপনি খুব ব্যস্ত কনসাল জেনারেল, আপনি নিউ ইয়র্কে, বিকজ আপনাদের এনআইডি নিয়ে একদম দিন রাত 24 ঘন্টা কাজ করতে হচ্ছে। সো একটু ব্রিফ দেবেন যে সিন্স শুরু থেকে এ পর্যন্ত হোয়াট ইজ দ্য আপডেট, একটু জানি আপনাদের কত লোক অ্যাপ্লাই করলো, কিভাবে দিলেন আপনারা, এবং হাউ ইউ আর হ্যান্ডলিং, বিকজ 30 তারিখ উইথ দ্য লাস্ট ডেট। ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য। আপনি জানেন যে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এনআইডি করবার জন্য। আমরা প্রথম দিকে আমাদের ক্যাপাসিটি কম ছিল, আমরা 25-50 জনের মতো নিয়েছি, কিন্তু 10 তারিখের পর থেকে আমরা অনলাইনে 50 জন এবং ওয়াক ইন 50 জনকে এনআইডি করবার সুযোগ দিয়েছি। এবং আজকে 3 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রতি শনিবার রবিবার এই সার্ভিসটা দিয়ে আসছি। আমাদের ইভেন গত শনি রোববারও খোলা ছিল, ইভেন পরের বিগত এর আগের শনি রবিবার খোলা ছিল। গত শনি রবিবারে আমরা প্রায় 300 জনকে সার্ভিস দিয়েছি, খুবই স্পেসিফিক 299 জনকে। আজকে আমি জাস্ট অফিস থেকে ব্যাক করলাম, জাস্ট এখন 9:17 বাজে, আমি জাস্ট স্টেপ ইন। আজকেও প্রায় 175 জনকে আমরা সার্ভিস দিয়েছি। আমাদের ক্যাপাসিটি 150-100 জনের মতো। তো আমরা রাত 8:30 পর্যন্ত থেকেছি যেন বেশি সংখ্যক লোককে ইলেকট্রাল প্রসেসে আনা যায়, প্রবাসীদেরকে। আপনি জানেন যে নির্বাচন কমিশনের এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, যদি সিদ্ধান্ত পরিবর্তিত না হয়ে থাকে, সেটি হচ্ছে যে 31 তারিখ হচ্ছে ভোটার হালনাগাদ হবে এবং এই 31 অক্টোবর তারিখের মধ্যে, এবং এই হালনাগাদকৃত ভোটার দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জন্যই প্রবাসী বাংলাদেশের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা ওয়াক ইন কে এলাও করছি 31 অক্টোবর পর্যন্ত, এবং আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে প্রবাসী যারা এখানে বসবাস করছেন, 31 অক্টোবর পর থেকে শুধুমাত্র যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, শুধু ওনারাই সার্ভিসটা পাবেন। এখন পর্যন্ত প্রায় 3,500 উপর আমরা এনরোল করেছি। নির্বাচন কমিশনে আমরা তাদের ডাটাগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজটাকে ফ্যাসিলিটেট করা। যেসব তথ্য প্রবাসীরা দিচ্ছেন অনলাইনে যখন আবেদন করছেন, সাথে সাথেই কিন্তু এটা নির্বাচন কমিশনের আওতার মধ্যে চলে যাচ্ছে, এবং সাথে সাথে ওনারা এটা যে থানার যে অফিসার থাকে নির্বাচন সংশ্লিষ্ট, উনি কিন্তু যিনি আবেদন করেছেন প্রবাসী, উনি কিন্তু প্রত্যেকেই কিন্তু একটি করে বাংলাদেশের কন্ট্যাক্ট পয়েন্ট দিয়েছেন। ওই কন্ট্যাক্ট পয়েন্টের সাথে কিন্তু যোগাযোগ করছে, মেসেজ দিয়েছে বিভিন্ন ধরনের পেপার দেওয়ার জন্য। ভেরিফিকেশনটা কিন্তু বাংলাদেশে হবে। সবচেয়ে ট্রিকি পার্ট হচ্ছে এটা, যেটা অনেকে মিস করে যাচ্ছেন। আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে প্রত্যেকেই যারা আত্মীয় স্বজন বাংলাদেশে যারা মেসেজটা পেয়েছেন, সেই অনুযায়ী এক করতে আমি রিকোয়েস্ট করবো ওনার জন্য সংশ্লিষ্ট পেপারস গুলা সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসারকে এগুলো পৌঁছে দেন ভেরিফিকেশনের পরে। কারণ আপনি জানেন যে জাতীয় পরিচয়পত্রটা ভেরিফিকেশন ছাড়া কখনোই দেয়া হবে না। নির্বাচন কমিশন শিওর হতে চাই এই ব্যক্তিটা সেই ব্যক্তি, উনি বাংলাদেশের নাগরিক এবং ওনার বয়স 18 এবং যে অ্যাড্রেসটা দিয়েছেন অ্যাড্রেসটা সঠিক, এই ব্যাপারগুলো অবশ্যই আছে। এরপর আরো কিছু এডিশন কিছু ইনফরমেশন চাইবে যে আরো নিশ্চিত হওয়ার জন্য, যেগুলো চাইবেন আপনার কাছে ম্যান্ডেটরি কতগুলো জিনিস আছে যেগুলো দিতেই হবে। সেটা হচ্ছে আপনার পাসপোর্টের, বাংলাদেশি পাসপোর্টের কপি, জন্ম নিবন্ধন, একটা ছবি, এবং আপনার বাবা মার যদি এনআইডি থাকে সেটা না থাকলে হচ্ছে
ন্যাশনালিটি সার্টিফিকেট, ওটা না থাকলে বার্থ সার্টিফিকেট, ওটা না থাকলে যদি মারা যেয়ে থাকেন তাহলে হচ্ছে ডেথ সার্টিফিকেট, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। আর আপনি এডিশনাল কিছু পেপারস দিতে পারেন, বাংলাদেশ যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিবেন। ও সরি, আরেকটা ম্যান্ডেটরি জিনিস আছে যেটা বাংলাদেশ থেকে দিতে হবে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে যে অ্যাড্রেসটা ইউজ করেছেন, যে অ্যাড্রেসে আপনি ভোটার হবেন, সেটার একটা ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি হতে পারে, গ্যাস হতে পারে, পানির বিল দিতে হবে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। আর এডিশনাল হিসেবে আপনি এসএসসি সার্টিফিকেট দিতে পারেন, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার কি বলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, বাবা মার এনআইডি করতে লাগবে, এগুলো দিতে পারেন। তাহলে যখন আপনি এগুলো নির্বাচন অফিসে, থানা নির্বাচন অফিসার যিনি আপনার সাথে যোগাযোগ করবেন, ওখানে আপনি যদি সঠিক সময় দিয়ে দেন তাহলে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনি এলিজিবল হবেন। তখন আপনি কিছুদিনের মধ্যে যে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার ইমেইলে আপনার নরমালি আপনার এনআইডিটা চলে আসবে। নরমালি আরেকটা বিভ্রান্তিকর বিষয় আছে, প্রবাসী হয়তো ভাবছে যে উনি আপাতত এনআইডিটা পাবেন এমবেসির মাধ্যমে, সেটি আপাতত হচ্ছে না। যেটি হবে আপনার প্রত্যেকে যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছেন ওই ইমেইল অ্যাড্রেসে আপনার এনআইডিটা চলে যাবে সফট কপিতে, ওটা প্রিন্ট করে আপনি ল্যামিনেটেড করে রাখতে পারেন, ওইটাই এনআইডি। পরবর্তীতে হয়তো আমরা এখন শিওর না, যদি এমবেসিতে আসে এটা বা কনসুলেটে যদি স্মার্ট কার্ডটা আসে, অবশ্যই আসা মাত্রই আপনি যে আমেরিকার যে নাম্বারটা দিয়েছেন ওটাতে একটা অটোমেটিক নাম্বার চলে যাবে যে এটা পিক করার জন্য। তবে এটা নির্বাচন আগে হচ্ছে না, বাট নির্বাচনের আগে আপনি অনলাইনে আপনার ইমেল যেটা দিয়েছেন সেটাতে আপনি প্রায়োরিটিটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে একটা প্রশ্ন করতে, জি আমি দিচ্ছি আসেন আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে 31 তারিখের মধ্যে যারা আবেদন করবেন, যদি গভর্নমেন্ট ডেট শিফট না করে, তাহলে এরপরে যারা এনআইডি এরপরে তো আর ভোটার লিস্টে নিবন্ধিত হতে পারবেন না, বাট এনআইডির জন্য তো এরপরেও আবেদন করার সুযোগ থাকবে, রাইট? সেটাই বলছি আমি, 31 তারিখের পর 31 তারিখ পর্যন্ত একটা ডেডলাইনটা হচ্ছে যে 31 তারিখে যাদের আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে শুধুমাত্র তারাই ভোট দিতে পারবেন। আর 31 তারিখের পর থেকে বছরের পর বছর আমাদের এনআইডি কার্যক্রম চলবে। প্রবাসী নাগরিকগণ যাদের এনআইডি প্রয়োজন, অর্থাৎ জাতীয় নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রটা যাদের প্রয়োজন, তারা যে কোনো সময় অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে দূতাবাসে এসে এনআইডি করে নিতে পারবেন। সুতরাং এটা চলমান, বছরের পর বছর থাকবে। আমরা যেমন পাসপোর্ট সার্ভিস দিয়ে থাকি, আমরা যেমন নো ভিসা রিকোয়ার্ড সার্ভিস দিয়ে থাকি এবং পাওয়ার অফ অ্যাটর্নি সার্ভিস দিয়ে থাকি, এটা যখনই আসবে যে নাগরিকের যেটা লাগবে আমরা তখন ওই সার্ভিসটা সবসময় এটা চলমান থাকবে। সব প্রবাসীদের জন্য এই সেবা সবসময় উন্মুক্ত থাকবে, যাদের এনআইডি নাই সবাই এটা নিতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, যারা 16 বছরের ঊর্ধ্ব প্রত্যেকে কিন্তু এনআইডি পাবে, আর ভোটার হচ্ছে 18 বছর যারা, তারা পাবে। সো এটা একটা কিন্তু ইয়ে আছে যে দুইটা বিষয়, একটা হচ্ছে এনআইডি আর হচ্ছে ভোটার। 16 বছর যারা, তাদের ঊর্ধ্বে সবাই কিন্তু এনআইডি নিতে পারবে। চলমান থাকবে। জি, হাসান ভাই একটা প্রশ্ন করবো। হাসান ভাই, কি প্রশ্ন আপনার? অনেক ধন্যবাদ, সবাই খুব খুশি আমি জানি আপনাদের যে সার্ভিস আপনারা দিচ্ছেন। আমার কাছে একটা কনফিউশন মনে হচ্ছে, কারা এলিজিবল? আপনি বলছেন একবার যে বাংলাদেশি নাগরিক, আবার একবার প্রবাসী বলছেন, কারা এলিজিবল এনআইডির জন্য? এর আগে ব্যাখ্যা শুনেছি ওয়াশিংটন থেকে বলা হয়েছে আমেরিকান সিটিজেনরা যাদের বাবা মাও বাংলাদেশে ছিল তারাও এলিজিবল এনআইডির জন্য। একটু বুঝিয়ে বলবেন ঠিক কারা অ্যাপ্লাই করতে পারে? বাংলাদেশের নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যাক্ট যেটা, সেটা অনুযায়ী বাংলাদেশি বাবা মার সন্তান পৃথিবীর যেই প্রান্তে জন্মগ্রহণ করুক, আমেরিকাতে জন্মগ্রহণ করুক বা পৃথিবীর যেই প্রান্তে জন্মগ্রহণ করুক, সে কিন্তু বাংলাদেশের নাগরিক। উনি যদি আমেরিকান পাসপোর্টে নিয়ে থাকেন বা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে থাকেন, পাসপোর্ট নিয়ে থাকেন, তিনি কিন্তু নাগরিকত্ব অ্যাক্ট অনুযায়ী, যেহেতু ওনার বাবা মা দুজনেই বাংলাদেশি, উনি বাংলাদেশের সবকিছু পাবেন। উনি বাংলাদেশের নাগরিক, উনি চাইলে উনি এনআইডিটা নিতে পারবেন। ডাবল সিটিজেনশিপে, ডুয়াল সিটিজেনশিপে কি প্রয়োজন তাহলে আছে? যদি আমি অটোমেটিক্যালি বাংলাদেশ সিটিজেনশিপ হই, আমি আমেরিকান সিটিজেন, বাট তা সত্ত্বেও তো আমি বাংলাদেশ সিটিজেন, সেক্ষেত্রে আপনারা কেন ডুয়াল সিটিজেনশিপের প্রভিশন রেখেছেন? এটার সাথে আমাদের এনআইডির সাথে ডুয়াল সিটিজেনশিপের কোনো প্রভিশন নেই। না, কিন্তু আমি এলিজিবল, তো একই তো কথা হলো। আলটিমেটলি আপনি বলছেন যে যেহেতু আমার বাবা মা বাংলাদেশি ছিল বা আমি একসময় বাংলাদেশি ছিলাম, আমি অটোমেটিক্যালি বাংলাদেশি বলে স্বীকৃত হব, তাই তো আপনি বলছেন? হ্যাঁ, তার মানে আই মেইনটেইন এ ডুয়াল সিটিজেনশিপ। ডুয়াল সিটিজেনশিপটা আসে অন্য একটা কারণে। ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেটটা লাগে হচ্ছে শুধুমাত্র যদি আমেরিকাতে, আপনি জানেন যে
আপনি যখনই আমেরিকান নাগরিকত্বটা নিতে চান, বাংলাদেশি নাগরিক তার বাংলাদেশি পাসপোর্টধারী যদি আমেরিকান নাগরিকত্ব নিতে চান, তাহলে কিন্তু উনি বাংলাদেশি নাগরিকত্বটা ডিনাউন্স করে, মানে পৃথিবীর সব দেশের নাগরিকত্ব ডিনাউন্স করার পর উনি আমেরিকান নাগরিকত্বটা নেন, এর মানে উনি বাংলাদেশি নাগরিক না। এরপরে যদি উনি বাংলাদেশের পাসপোর্টটা করতে যান, তখন বাংলাদেশ সরকারের যে নিয়ম সেটা হচ্ছে যে ওনাকে আবার নতুন করে ভেরিফিকেশন করে ওটা ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেটটা নিতে হবে, এরপরে আপনি বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এনআইডির ক্ষেত্রে এই প্রভিশনটা একদম ম্যান্ডেটরি কিছু রাখে নাই। এটা হচ্ছে যে আমার বক্তব্য। আমার মনে হয় যে গভর্নমেন্ট চাচ্ছে যে প্রবাসীদেরকে, আমি আরেকটা জিনিস বলতে চাই, যেহেতু একটা সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে যে সবার জন্য এটা আমরা সেটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা শুধুমাত্র পাসপোর্টের শুধু ট্রাভেল ডকুমেন্ট, আর তো কোনো কাজে লাগছে না পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোর্ট। এটা যদি আপনি আমেরিকাতে বসে আমেরিকান পাসপোর্টে নেন, এটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। আপনি বাংলাদেশের পাসপোর্ট নিলে ট্রাভেল করা যা, আমেরিকান পাসপোর্ট নিলে ট্রাভেল করা তা। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে, হিউজ ডিফারেন্স মেক করবে হচ্ছে এনআইডি তে, কারণ এনআইডি দিয়ে আপনি সব ধরনের সার্ভিস পাবেন, 140টা সার্ভিস। লাইক আপনি ভোট দিতে হলে আপনার এনআইডি থাকতে হবে, আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান বাংলাদেশে এনআইডি থাকতে হবে, আপনি যদি কি বলে প্রপার্টি সেল করতে চান আপনার এনআইডি লাগবে, আপনি যদি টিকিট বুকিং করতে চান এটা এনআইডি লাগবে, আপনি যদি টিন সার্টিফিকেট নিতে চান এনআইডি লাগবে, মানে আপনি প্রপার্টি সেল করতে চাইলে অবশ্যই আপনার টিন সার্টিফিকেট লাগবে। এটার জন্য টিন সার্টিফিকেট আপনি এনআইডি খুলতে পারবেন না। আপনি যে কাজটাই করেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাবেন, একটা ধরনের একটা কোম্পানি খুলবেন, আপনার এনআইডি চাইবে। যে আপনি একটা বাংলাদেশে একটা বাসা ভাড়া নিতে চান, এনআইডি চাইবে। সো এনআইডিটা মোর ইম্পর্টেন্ট। আমি এই জন্য প্রবাসীদের উদ্বুদ্ধ করবো এবং ইন্সপায়ার ডেফিনেটলি আমার একটা বড় সময় থাকবে যে, এবং আপনারা দেখেছেন যে আমি নর্মালি খুব একটা মিডিয়া সেভি, অবশ্যই আমি খুব একটা কথা বলতে চাই না। শুধুমাত্র এই এনআইডি বিষয়ে আমি যখনই আমাদের আমেরিকাতে যারা নিউ ইয়র্কে যেসব মিডিয়া গুলো ছিল, আমার যখনই ডেকেছে আমি কথা বলেছি, অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছি, মানুষের মধ্যে অনেক কনফিউশন আছে সেগুলোও ক্লিয়ারিফাই করার চেষ্টা করেছি, মানুষ অনেক বেশি তথ্য পায়। কারণ আমাদের যেটা একটা বিষয় আছে যে আমরা কিন্তু আমাদের সব তথ্যই কিন্তু ওয়েবসাইটেও দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে। এরপর আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে যে আসলে মানুষজন পুরোটা পড়েন না, শুনতে বেশি পছন্দ করেন। এই জন্য আমি যখনই সুযোগ পেয়েছি আমি ক্রাইটেরিয়া বলার চেষ্টা করেছি সব জায়গায় যে এনআইডি পাওয়ার জন্য এই ক্রাইটেরিয়া, এই স্টেপস গুলো ফলো করতে হবে। কিন্তু আপনার একটা সংক্ষেপে একটা জিনিস যদি একটা পেজে একটা জিনিস দিয়ে দেন, দিস ইজ দ্য থিং রিকোয়ারমেন্ট, তখন অনেকের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের বাঙালিদের অনেক বোঝে না, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা। বাংলার ইংরেজিতে আপনি যদি সংক্ষেপে একটা মাত্র পেজে একটা প্রিন্ট ইস্যুর মতো দিয়ে দেন ফেসবুকে অথবা আপনাদের ওয়েবসাইটে অথবা বিভিন্ন পত্রিকায় যদি এটা প্রিন্ট করা হয়, জি 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 বুঝতে পেরেছি, তখন এটা কিন্তু অনেকের জন্য কি কি লাগবে। আচ্ছা, আমি আপনাদের কাছে কিন্তু অনেকে বিভিন্ন প্রশ্ন করে, আমি যেটা আমার অ্যান্সার দিতে পারি না। আমার দোকান কিন্তু আপনাদের পাশেই 36-এ। জি আচ্ছা, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করছেন এটা কিন্তু আমরা শুরুতেই বুঝেছি যে একটা গ্রুপ হচ্ছে আমেরিকাতে যারা বসবাস করে, একটা শুধু ইংরেজি পারে, আর একটা গ্রুপ হচ্ছে শুধু বাংলা পড়তে পারে, আর একটা গ্রুপ আছে যে দুইটাই পড়তে পারে। সবার কথা চিন্তা করে কিন্তু আমরা শুরুতে ইংরেজিতে দিয়েছি, নিচে হচ্ছে বাংলা সবকিছু দেওয়া আছে। জি, আমাদের ফেসবুক পেজে যদি আপনি দেখেন, এবং আমরা এমবিসি থেকে যেগুলো আমরা মানে যে লিফলেট গুলা দিচ্ছি এনআইডি সংবাদ সবকিছু বাংলা এবং ইংরেজি। আচ্ছা, আপনার আগে যেটা বলেছিলেন কিছু লোক কিছু প্রশ্ন করেছে আমি দেখতে পাচ্ছি। একজন বলছেন যে ফাহিম আহমেদ, তিনি বলতে চাচ্ছেন যে নিউ ইয়র্কে থাকি, এনআইডি কাজ নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট অফিসে গিয়ে কার্ড পাসপোর্টের অনলাইন আবেদন জমা দিয়েছি, সেখানে বলা হয়েছে আর কিছু লাগবে না, কিন্তু বাংলাদেশের পরিচিত একজনের নাম্বার নিয়েছে এবং তার সাথে যোগাযোগ করে ভেরিফিকেশন কনফার্ম করবে, কিন্তু বাংলাদেশ ফর্ম যাওয়ার পর তারা পাসপোর্ট, জন্ম নিবন্ধন কার্ড ছাড়া আর অনেক কাগজপত্র চাচ্ছে। এখন করণীয় কি, এটি জানতে চাচ্ছেন একজন। আমি শুরুতেই বলেছি যে 5টা ডকুমেন্ট হচ্ছে ম্যান্ডেটরি, যেটা নাকি কনসুলেটে দিয়েছে। সেটা হচ্ছে যে প্রত্যেকের বাংলাদেশের পাসপোর্টের কপি, সেটা মেয়াদ উত্তীর্ণ হতে পারে, মেয়াদ সম্বলিত হতে পারে। এই দুইটা একটাও যদি না থাকে, তাহলে আমরা যেটা বলেছি যে নিউ ইয়র্ক আমেরিকাতে বসবাসরত 3 জন বাংলাদেশি যাদের এনআইডি আছেন, তারা যদি একটা ফরম্যাট আছে ওটার মধ্যে প্রত্যয়ন করেন যে তিনি বাংলাদেশি নাগরিক স্বাক্ষর সহ, তাহলে হবে। এটি একটা। আর একটা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট, 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট, যেটি অনলাইনে আমরা এটা চেক করতে পারি, দুইটা। আরেকটা হচ্ছে উনি যে বাংলাদেশের অ্যাড্রেসটা যেটা দিয়েছেন সেটার পক্ষে একটা ইউটিলিটি বিলের কপি দিতে হবে, কারণ উনি যেহেতু বলছেন যে ওই বাসার উনি বাসিন্দা বা কোনোভাবে থাকেন, তাহলে ওই বাসার অস্তিত্বটা তো নিশ্চিত করতে হবে, যেটা নাকি এমবিসিতে দেয়া লাগছে না কিন্তু ওই জায়গায় দেয়া লাগবে।
আরেকটা ম্যান্ডেটরি জিনিস পেপার যেটা, সেটা হচ্ছে যে ওনার বাবা মার সার্টিফিকেট সেটা দিতে পারে, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট হতে পারে, এনআইডি হতে পারে, পাসপোর্টের কপি হতে পারে, অথবা ন্যাশনালিটি সার্টিফিকেট হতে পারে। এগুলো যদি বাবা মা মৃত হয়ে থাকেন তাহলে ডেথ সার্টিফিকেট দিতে হবে, অথবা এগুলো না থাকলে কি বলে ওই যে ওয়ারিশন সার্টিফিকেট যেটা আছে ওটা দিতে পারে। এগুলো হচ্ছে ম্যান্ডেট। কিন্তু নিশ্চিত হতে চাইবে, বিভিন্ন ভাবে নিশ্চিত হতে চাইবে, সে যখনই কোনো পেপার, যত বেশি পেপার দিবেন তত বেশি সে নিশ্চয়তা পাবে। সো চাওয়াটা মানে হয়রানি না, আপনার যত পেপারস থাকলে প্লিজ দিয়ে দিবেন। রাইট। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে জি 30 তারিখ তো 31 তারিখ, সরি 31 তারিখ পড়ছে আপনার ফ্রাইডে খুব সম্ভবত, রাইট? 31 তারিখ হচ্ছে ফ্রাইডে, লাস্ট ওয়ার্কিং ডে। আজকে 29 তারিখ, কালকে 30, পরশু 31 তারিখ। সো আপনাদের 31 তারিখ যদি লাস্ট ডেট হয়, যদি এক্সটেনশন করার কি কোনো সম্ভাবনা আছে? এটা আমাদের ঠিক জানেন নেই, এটা তো সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমাদের ডেডলাইন হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি 31শে অক্টোবর। আরেকটা জিনিস যেটা আপনাদের মাধ্যমে আমি প্রবাসীদের বলতে চাই, সেটা হচ্ছে যে যারাই এনরোল করে ফেলেছেন, যাদের ডেট পেয়ে গেছেন, তাদের জন্য একটা সুবিধাজনক হচ্ছে তাদের প্রত্যেকেরই কিন্তু অলরেডি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এমবেসিতে এসে ফিঙ্গার এবং চোখের আইরিস দেওয়ার আগেই কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, এবং এটি কিন্তু পুরো প্রসেসটিরই একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আমরা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষে একটু মানে ফ্যাসিলিটেট করেছি ইনফরমেশন গুলা দিয়ে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ যেটা করবেন সেটা কিন্তু কনসুলেট বা এমবেসির সাথে কোনো যোগাযোগ নেই, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। ভেরিফিকেশন সবকিছু নির্বাচন কমিশনই করবেন। আর প্রবাসীরা যেসব তথ্য দিয়েছেন, ডাটা যেটা দিয়েছেন, যেমন আমাদের কাছে বিভিন্ন ফেসবুকের সামাজিক মাধ্যমে আমরা দেখছি লোকজন বলছে যে দূতাবাস এই তথ্যগুলা মানুষের কাছে দিয়ে দিয়েছে, দিয়ে বিভিন্ন ধরনের কি বলে টেক্সট পাচ্ছে, তার একটা স্ক্যাম ভাবছে বা অন্য কিছু ভাবছে, যেটা আমি বলতে চাচ্ছি না, যেটা আপনি বুঝতে পারছেন। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে কনসুলেটের শুধু অ্যাক্সেস আছে ওগুলা, আর প্রধান অ্যাক্সেস হচ্ছে এটার কি বলা যায় যে এটার হচ্ছে কাস্টোডিয়ান হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন। তাদের বাংলাদেশ সবচেয়ে সিকিউর ডেটা ভান্ডার হচ্ছে তাদের কাছেই সবগুলো তথ্য যাচ্ছে। তাদের যে সংশ্লিষ্ট অফিসার তিনি নাম্বারগুলো পেয়েই সব প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে যে আত্মীয় আছেন ওনাকে টেক্সট করছেন, এবং মাঝে মাঝে কিন্তু বিদেশে যারা বসবাস করছেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও টেক্সট গুলো করছেন। একতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, সেটা হচ্ছে যে তারা পুরো প্রক্রিয়াতে সহজতর করা দ্রুততম সময়ে এটা যেন নির্বাচন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আনা যায় এর অংশ হিসেবে এই কাজগুলো করছেন। আমার একটা প্রশ্ন, বাংলাদেশ থেকে যারা কল করতেছে ওনা কি বাংলাদেশি আত্মীয় স্বজন আছে, তাদের কাছে কি আবার বকশিশ চাবে কিনা, সেটা আমার কথা। এটা তো উনি বলতে পারবেন না সাহেব ভাই, এই বিষয়ে আসলে আমি কিছু বলতে চাই না। আমরা যেটুকু বলেছি অতটুকুই, যত ডকুমেন্ট যেগুলো চাচ্ছে পেপার ওয়ার্কটা আসলে তাদেরকে দিলেই হবে, চাইছে বাংলাদেশে থাকতে দিতে পারি। ওকে, আচ্ছা, যাই হোক, এই প্রশ্ন অন্যদিকে চলে যাচ্ছে। আমরা একটা প্রশ্ন করি রিয়েল, সেটা হচ্ছে যে কালকে এবং পরশু এই 2 দিন কনসুলেটে যারাই যাবে, মনে করেন যে 500 লোকের লাইন পড়ে গেল, সো হাউ ইউ আর গোইং টু হ্যান্ডেল? একটা জিনিস আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, কালকে পরশু যদি আমাদের 48 নাও ঘুমাতে হয়, আমরা কিন্তু রেডি, আমাদের টিম রেডি আছে, ডেডিকেটেড, ওরা মানে সার্ভিস দেওয়ার জন্য আপনাকে নিশ্চয়তা দিতে পারি। আপনি বাই দিস টাইম শুনেছেন যে আমরা কিন্তু প্রবাসীদের সার্ভিস দেওয়ার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমি আপনার সাথে বহুবার বলেছি যে এই একটা জায়গায় আপনাদের যদি ইভেন আমার বিরুদ্ধে আপনার অভিযোগ পেয়ে থাকেন, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো জায়গায়, আমাদের কেউ যদি আপনাদের কাছে কোনো ধরনের অবৈধ কিছু যেটা চেয়ে থাকে, আপনি কিন্তু সরাসরি আপনি চ্যালেঞ্জ করবেন, ওই অবস্থাতেই চ্যালেঞ্জ করবেন এবং যে কোনো জায়গায় আপনি এটা ফ্ল্যাগ করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। এবং আমরা যেটা বলেছি যে কালকে 500 জন আসলে আমরা যদি সারা রাত থাকতো এটা আমরা সার্ভিস দিব, এরপর দিনে যদি 500 কি 1000 যদি আসে, আমাদের যদি ক্যাপাসিটি থাকে আমরা 24 ঘন্টা সার্ভিস দিব। আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমরা একটা বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে লোকজন প্রচার করছে যে কনসুলেটের $100 দিলে এই সার্ভিস পাওয়া যায়, 150 টাকা ছাড়া এই সার্ভিস পাওয়া যায় না। সেটা আমরা কিন্তু ব্যাপকভাবে তদন্ত করেছি এটা, এবং যারা অভিযোগ করছে তাদের সাথে আমরা কথা বলেছি। আমি ক্যাটাগরিক্যাল কথা বলেছি, 4 জনের সাথে আমি কথা বলেছি, যে 2-3 জন নিশ্চিত করেছেন যে আমাদের এখান থেকে লোকজন টাকাটা চেয়েছে। তখন আমি সংশ্লিষ্ট মানে হর্সেস মাউথ থেকে যেটা শুনেছি 3 জনের কাছ থেকে, এরা বললেন যে বলছে দূতাবাসের কেউ কনসুলেটের ভিতর থেকে কেউ চেয়েছে, বলছে না, তাহলে কি কনসুলেটের ভিতরে একজন বলছে যে পাশে একটা সার্ভিস সেন্টার আছে ওখান থেকে নেয়।
আপনি ধরেন আপনি যেটা পাচ্ছেন না কার থেকে, যদি সেটার সাথে ওই সার্ভিস সেন্টারের সাথে দূতাবাসের দূরতম কোনো সম্পর্ক নেই, সেটা যে প্রাইভেট এন্টিটি, তারা ওখানে একটা রেন্টেড প্রপার্টিতে কাজ করছেন। মানুষ এখানে আমরা যেসব যে সেবাগুলো দিয়ে দিচ্ছি সেগুলো তো অনেকে হয়তো ফিল আপ করতে পারছেন না, তাদেরকে সার্ভিসটা দিচ্ছেন, সার্ভিসের বিনিময়ে উনি সম্মানী দিচ্ছেন। এটার সাথে দূতাবাসের কোনো সম্পর্কই নেই, কোনো ধরনের শুরু থেকেও ছিল না, এখনো নাই, আমি নিশ্চয়তা দিতে পারি। এবং আপনি সার্ভিসটা দিচ্ছেন দূতাবাস এবং সার্ভিস সেন্টারের সাথে কেউ এক করে ফেলবেন। দূতাবাসের আমি যেটা বলেছি, দূতাবাসে কেউ যদি এটার সাথে জড়িত থাকে কনসুলেটের সাথে, আমি অবশ্যই আমার নিজের নাম আসলো, আমি সমস্ত দায় ওটা নিব। বাট এখন পর্যন্ত আমরা এরকম কিছু পাইনি। তো দূতাবাস এবং সার্ভিস সেন্টার এক করে ফেলবেন। আমরা তো একটা দেয়াল শেয়ার করি। আমেরিকা তো ফ্রি কান্ট্রি, যে কেউ যে কোনো জায়গায় একটা প্রপার্টি নিতে পারে, সে একটা সার্ভিস রেন্ডার করতে পারে। তো এটার সাথে তো দূতাবাসকে কখনোই মিলানো চলবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব মুজাম্মেল হক, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ। প্রবাসে যারা দেখছেন তাদেরকে বলবো যে উনি যেটা বলেছেন যে কালকে পরশু দুদিনই সার্ভিস দেওয়া হবে, এবং আপনারা যদি ইভেন অ্যাপয়েন্টমেন্ট না করেও যান তবু ওনারা চেষ্টা করবেন আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। সো ট্রাই টু টেক দি অ্যাডভান্টেজ অফ ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব মুজাম্মেল হক আপনাকে। দর্শক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে। দর্শক এখন আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, জনাব শেখ আখতারুল ইসলাম, জনাব শাহাবুদ্দিন আহমেদ, জনাব ডক্টর আতিকুজ্জামান আমাদের সাথে অনেকদিন পরে যুক্ত হয়েছেন। আজকে আতিক ভাইয়ের কাছ থেকে একটি বিষয় শুনবো। মেরি জুবাইদা আছেন আমাদের সাথে। আপনি সেদিন অভিযোগ করেছেন আপনার সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে, আজকে আর করা হবে না। যাই হোক, একটু শুরু করি। যদি আতিক ভাই পরে আসছেন, বা আতিক ভাইয়ের সাথে আমার কমিটমেন্ট ছিল যে ওনার আরেকটা কাজ আছে, ওনাকে একটু আগে দিয়ে দিই। এবং খুব মজার সাবজেক্ট, এটা সবার জন্য উপকৃত, আমরা উপকৃত হবো সবাই। সেটি হচ্ছে ঘুম। ভালো ঘুমের জন্য 8টি অভ্যাস। এখন আমরা অনেকেই রাতে ভালো ঘুম হয় না, পরের দিন খিটখিটে মেজাজ, নানান ধরনের সমস্যা এবং নানান ধরনের পারিবারিক সমস্যা হয় এইসব নিয়ে, মেজাজ খারাপ থাকার কারণে। সো আতিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। বাট হোয়াট ইজ দি আপনার মিস্ট্রি দ্যাট আপনার 8টি যে বিষয়, এই বিষয়ে যদি আমরা অবলম্বন করি বা অনুসরণ করি তাহলে ভালো ঘুম হবে? আতিক ভাই আপনি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড মিউট করা ছিল, এখন শুনতে পাচ্ছেন আতিক ভাই? আমরা শুনতে পাচ্ছি না। আতিক ভাই শুনতে পাচ্ছেন? উনি মনে হচ্ছে শুনতে পাচ্ছেন, কিন্তু ওনার মাইক্রোফোন কানেক্টেড না। বেরিয়ে আবার ঢুকুন আপনি। হ্যাঁ, এখন আরেকটা ইয়েতে আমি দেখতে পাচ্ছি, ডিভাইসে দেখতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, এখন ডাবল হয়ে গেছে আতিক ভাই। একটা অফ করে দেন, একটাতে আপনি দেখলে হবে। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে আমাকে? এখন শুনতে পাচ্ছি। এবং আপনি আপনার যদি ডিভাইসকে একটু হরাইজন্টাল করেন তাহলে এই তো হয়ে গেছে। রাইট, থ্যাংক ইউ। শুনে নিই আপনার কাছ থেকে যে ঘুমের 8 রহস্য, ভালো ঘুমের। হ্যাঁ, ঘুম আমাদের জন্য তো খুবই একটা দরকারি জিনিস। ভালো ঘুম না হলে অনেক অসুবিধা। যদি রাতে আপনি ভালো না ঘুমান, সারা রাত কিন্তু আপনার শরীর জেগে থাকে। তার মানে সকালে আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন কিন্তু আপনি একজন ক্লান্ত মানুষ, এবং সেই ক্লান্তির জন্য সারাদিন আপনার কষ্ট হয়। কিন্তু শুধু তা না, আপনি যে ক্লান্তি, সেই ক্লান্তিটা, সারা যে ক্লান্তিটা থাকে, সেটাও কিন্তু আমাদের শরীরে নানা রকমের সমস্যা করে। তার মধ্যে একটা হলো যে আমাদের শরীরে এক ধরনের হরমোন বের হয় বা নিঃসৃত হয়, যেটা আমাদের শরীরে স্ট্রেস বাড়িয়ে দেয়, স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। এবং স্ট্রেস হরমোন বাড়ার সাথে সাথে আমাদের শরীরে দেখা যায় যে ওবেসিটির সম্ভাবনা বেড়ে যায়, বা ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার থেকে নানা রকমের মেটাবলিক প্রবলেম দেখা দেয়।
তাহলে ভালো ঘুম খুব দরকার। এবং বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন যে ভালো ঘুমের জন্য কি ধরনের খাবার আপনি খেতে পারেন, ইম্পর্টেন্ট জিনিস কি। আপনাদের নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে রিসেন্টলি তারা গবেষণা করে দেখেছেন যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে ভালো ঘুমের জন্য। ভালো ঘুমের জন্য যে উপাদানটা শরীরের দরকার সেটা হলো ট্রিপ্টোফ্যান বলে একটা কেমিক্যাল সাবস্টেন্স, এবং সেটা অনেকগুলো খাবারে খুব ভালো পাওয়া যায় ট্রিপ্টোফ্যান। এবং এই ট্রিপ্টোফ্যানটা যদি আপনি খান বিশেষ করে রাতের খাবারে, তাহলে সেটা কনভার্টেড হয়ে যায় মেলাটোনিন, এবং মেলাটোনিন একটা প্রাকৃতিক উপাদান যেটা আমাদের ভালো ঘুমে সাহায্য করে। তাছাড়াও আরো কয়েকটা জিনিস আছে যেটা আমাদের ভালো ঘুমে সাহায্য করে, তার মধ্যে আছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভাইটামিন, বিশেষ করে ভিটামিন ই। তো এখন আমরা দেখি যে কোন কোন খাবার ট্রিপ্টোফ্যান আছে। বিজ্ঞানীরা দেখেছেন যে মেডিটেরিয়ানিয়ান ফুড যেগুলো আছে, এবং তাহের ভাইয়ের খুব প্রিয় হলো মেডিটেরিয়ানিয়ান ফুড। সবসময় আমাকে এমন একটা টপিকস নিয়ে বলতে বলেন যেখানে ঘুরে ফিরে মেডিটেরিয়ানিয়ান ডায়েটের কথা চলে আসে। মেডিটেরিয়ানিয়ান ডায়েট একটা ইম্পর্টেন্ট ডায়েট, যেটা তার মধ্যে থাকে মাছ, তার মধ্যে থাকে শাকসবজি, তার মধ্যে থাকে বিন কিংবা এই জাতীয় খাবার। এবং রাতে যে খাবারটা খেতে হবে সেটা খেতে হবে রাতের শুরুতে, তার মানে সন্ধ্যার দিকে, তার মানে মাগরিবের নামাজের ঠিক আগে, ওই সময়টাতে। তো বিজ্ঞানীরা যারা বলছেন ভালো ঘুম যদি আপনি চান, আপনি অবশ্যই রাতে ঘুমাতে যাবার আগে খাবেন না, অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে আপনি খাবেন আপনার রাতের খাবার। এবং যে খাবারটা খাবেন তার মধ্যে ট্রিপ্টোফ্যান জাতীয় জিনিস বেশি থাকতে হবে, যেটা শরীরে যে মেলাটোনিনে কনভার্ট হয়। আর সেই ধরনের খাবারগুলো হলো আমাদের মাছ, শাকসবজি। এখন ডাল কিন্তু আমাদের ঘুমের জন্য বেশি হেল্প করে না। আমরা বাংলাদেশি যেটা লেন্টিল বা আমাদের যে ডালটা খাই, কেন? কারণ লেন্টিল আমাদের শরীরে যে, বা ডাল জাতীয় খাবার আমাদের শরীরে যে একটা হরমোনের সাথে কম্পিট করে, যেটা দিয়ে ট্রিপ্টোফ্যানটা আমাদের শরীরের ভিতর ঢুকে। সেই জন্য রাতে ঘুমালে দুটো কারণে আমাদের অসুবিধা হয়। একটা হলো ট্রিপ্টোফ্যান, যেটা আমাদের শরীরে কনভার্টেড হয়ে মেলাটোনিন হবে, সেই খাবারটা যাতে ব্লক না হয়। তাহলে আমি বলবো যে সন্ধ্যার দিকে আপনারা ডাল জাতীয় খাবার খাবেন না, তার মানে সন্ধ্যার দিকে মাছ জাতীয় খাবার বেশি খাবেন। সন্ধ্যার দিকে আপনারা সবজি খাবেন যেটা খুব সহজে পরিপাক হয়ে যায়। এবং রাতের বেলায় চর্বিওয়ালা মাংস পরিহার করতে হবে। কেন? চর্বিওয়ালা মাংস আমাদের শরীরে যখন অ্যাবজর্ব হয়, ওটাও কিন্তু ট্রিপ্টোফ্যানের যে অ্যাবজর্পশন হয় সেটাতে কম্পিট করে। বিজ্ঞানীরা আরো একটা জিনিস দেখেছেন যে রাতের বেলায় আপনি যে সমস্ত খাবার শরীরে ইনফ্লামেশন করে সেগুলো থেকে দূরে থাকবেন। সেগুলো কি কি? রেড মিট। সেগুলো কি কি? যেমন মুরগির মাংস খাচ্ছেন যেখানে রেড মিট না, কিন্তু মাংসের সাথে মাংসের উপরে যে চর্বিটা ছিল বা চামড়াটা ছিল সেটা খাচ্ছেন, সেটাও কিন্তু শরীরে ইনফ্লামেশন বাড়িয়ে দেয়। সো ওটাও আমাদেরকে পরিহার করতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বিজ্ঞানীরা আরো একটা জিনিস বলেছেন যে আপনি যখন রাতে খাবেন, আপনি যদি খুব আগে খেয়ে ফেলেন, না আপনি 4 ঘন্টা আগে ফেলেছেন, কিন্তু দেখা গেল যে আপনি অনেক দেরি করে ঘুমাতে গেলেন, আপনার রাতে হাইপোগ্লাইসেমিক বা আপনার গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য যদি আপনি 3 ঘন্টার বেশি দূরত্বে ঘুমাতে যান, আপনার খাবার থেকে যদি ঘুম 3 ঘন্টার বেশি হয়, সেক্ষেত্রে বলে যে লাইট কিছু স্ন্যাক খাবেন। সেই স্ন্যাকগুলো কি হতে পারে? সেই স্ন্যাকগুলো হতে পারে আমাদের দই, সামান্য একটু দই। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে কিংবা দুধের প্রবলেম আছে, তারা সেটা না খেয়ে একটু ল্যাকটোজ ফ্রি মিল্ক খেতে পারেন, যেমন ল্যাকটেড মিল্ক। অ্যালমন্ড খুব ভালো জিনিস, কারণ অ্যালমন্ড আমাদের শরীরে ট্রিপ্টোফ্যানে রূপান্তরিত হয়, সেটা খেতে পারেন। সো এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। আরো একটা জিনিস বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে দিনের শুরুর খাবারটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ঘুম থেকে উঠলেন, আপনার শুরুর যে মেটাবলিজম প্রসেসটা, সেটা আমাদের শরীরের একটা স্লিপিং সাইকেলের একটা ইম্পর্টেন্ট পার্টকে শুরু করে দেয়। এবং সেই জন্য
অনেকে দেখা যায় যে সকালে কোনো খাবার খান না বা একেবারে অ্যাভয়েড করেন। বলা হয় যে সকালে কিছু খাবার খাবেন এবং সকালের খাবারটা শুরু করবেন একটা সবজি জাতীয় জিনিস দিয়ে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরো একটা কথা বিজ্ঞানীরা যেটা বলেছেন যে রাতের যে খাবারটা সেগুলো যেন প্রসেস ফুড না হয়। প্রসেস ফুড কি? যেমন ধরেন ব্রেড, যেমন ধরেন বার্গার, যেখানে বার্গারের ব্রেডটাও প্রসেস ফুড, ভিতরের মাংসটাও প্রসেসড। সো চেষ্টা করতে হবে যে প্রসেস ফুডটা যেন আপনি রাতে কম খান। কারণ প্রসেস ফুড দুটো জিনিস করে, একটা হলো যে ওর মধ্যে ট্রিপ্টোফ্যানের পরিমাণ কম থাকে, সেটা তো একটা ব্যাপার আছে। আরো একটা ব্যাপার হলো যে সেটা আমাদের শরীরে ইনফ্লামেটরি যে রিয়াকশন সেটা বাড়িয়ে দেয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস বিজ্ঞানীরা দেখেছেন যে আপনি যদি রাতের বেলায় ক্যাফিন জাতীয় ড্রিঙ্কস খান, সেটাও কিন্তু আমাদের ঘুমে সাহায্য করে না। যদি কেউ রাতের বেলায় কোনো সামান্য চা বা এসব কিছু খেতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো জিনিস হলো ক্যামামিল টি বলে, কিংবা অর্গানিক টি, যেগুলো নানা রকম ফুল যেমন জেসমিন ফ্লাওয়ার দিয়ে করে, সেগুলো খাবেন। চায়নাতে এটা খুব পপুলার, এবং চায়নাতে ওদের ঘুমের জন্য অনেকেই রাতের বেলায় ক্যামামিল টি খায়। সো ওটাও একটা জিনিস যেটা আপনাকে সাহায্য করতে পারে। জি। আরেকটা জিনিস হলো রাতের বেলায় অনেকে বলে যে আপনি হালকা গরম পানি দিয়ে গোসল করবেন শুতে যাবার আগে। একটু হালকা গরম, ঠান্ডা পানি না, হালকা গরম পানি দিয়ে গোসল করলে সেটাও ঘুমে সাহায্য করে, কারণ সেগুলো মাসল গুলোকে রিল্যাক্স করে দেয়। তো এইগুলি হলো বেসিক জিনিস। জি। ঘুরে ফিরে যে কথাগুলো বারবার বলি সেটা হলো যে মেডিটেরেনিয়ান খাবার খাওয়া। নাম্বার 2, ইনফ্লামেশন যে সমস্ত খাবার তৈরি করে, বিশেষ করে রেড মিট, খুব ভাজা পোড়া জিনিস, সেগুলো পরিহার করা। যেগুলো প্রসেস ফুড সেগুলো পরিহার করা। রাতের বেলায় ক্যাফিন জাতীয় খাবার পরিহার করা। দিনের স্টার্টটা যেন একটা সবজি দিয়ে হয়, সেটা করা। আরেকটা জিনিস বলেছি যে ক্যাফিন জাতীয় জিনিস বাদ দিয়ে আপনারা, জি। সো এগুলো হলো ফান্ডামেন্টাল। যারা রাতের বেলায় খাবার পরে একটু হাঁটেন, দেখা যায় যে তাদের ঘুমটা ভালো হয়। সো হালকা এক্সারসাইজ অলসো আপনাকে সাহায্য করে। অনেকে বলে যে রাতে ঘুমাতে যাবার আগে খুব জোরে সোরে এক্সারসাইজ করে তারপরে ঘুমাতে যাব। বিজ্ঞানীরা দেখেছেন যে ওটা আসলে ঘুমে সাহায্য করে না, কারণ শরীরের ভিতরে অতিরিক্ত এক্সারসাইজ করার কারণে কিছু কিছু কেমিক্যাল শরীরে তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড, যেটা রাতের বেলায় ঘুমে সাহায্য করে না। জি। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস আপনি আলোচনা করেছেন, কারণ ঘুম আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং কি খেলে ঘুম ভালো হয়। ইটস এ ভেরি গুড টপিকস তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আতিক ভাই, অনেকদিন পরে আপনাকে দেখলাম এবং খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলেন। গুড টপিকস এন্ড গুড টিপস। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম তাহের ভাই, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা এখন কথা বলবো, হাসান ভাই আছেন আমাদের সাথে আছেন মেরি জুবাইদ, আমাদের সাথে আছেন সাইদ তারেক, সাহাব ভাই এবং জনাব শেখ আখতারুল ইসলাম। হাসান ভাই, আপনাকে দিয়ে শুরু করি, তারপর মেরির কাছে আসবো, বাংলাদেশ নিয়ে একটু পরে আলোচনা করি। প্রথমে যাই যে জোহরান মামদানির যে হেলথ পলিসি, এই হেলথ পলিসি নিয়ে 6টি বিষয় উনি বলেছেন যে তার হেলথ পলিসি যে 6টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। হাউজিং ইস্যু, সরি ফর ইট। সো ওনার হাউজিং ইস্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং 6টি ইস্যু যেটা আলোচিত হচ্ছে, এবং 6টি ইস্যু অনেকেই হয়তো আমাদের বাংলাদেশি কমিউনিটি বুঝেন না যে কোন 6টি ইস্যু ওনার নির্বাচনী ইস্যুতে উনি পরিণত করেছেন। একটু এক্সপ্লেন করবেন? আমি ব্যাপারটা বুঝিয়ে বলি, তা হচ্ছে যে এবারে যে আপনি ভোট দেবেন, তো দেখবেন আপনি 6টা আপনাকে সিটি ওয়াইড ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে। কেমন? 6টি ওয়াইড ব্যালট ইনিশিয়েটিভস আপনাকে হ্যাঁ না বলতে হবে। আপনি দেখেছেন যে গত ডিবেটে মামদানি কমিট করেনি এই 6টি ব্যাপারে, তার অবস্থান সে পরিষ্কার করেনি। তার কারণ এই ব্যাপারে তার দলের ভেতরেই পক্ষে বিপক্ষে আছে। 6টা খুব স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু প্রথমটা 2, 3, 4 এই 3টি বাদ দিলে প্রথম এবং শেষ দুটি খুব স্ট্রেট ফরওয়ার্ড। এক নম্বরটা হচ্ছে যে আমাদের যে নিউ ইয়র্ক স্টেট কনস্টিটিউশন আছে তাকে অ্যামেন্ড করে
নন ডিসক্রিমিনেট, যাতে করে বাড়ি ভাড়ার ব্যাপারে বাড়ির ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন না হয়, এটাকে ব্রড করা, এলজিবিটি কিউ ইত্যাদি ইত্যাদি সংযুক্ত করা, স্ট্রেট ফরওয়ার্ড, মানে আপনার বৈষম্য দূর করার ব্যাপারে বৃহত্তর করে এটাকে, এক নম্বর। 2 নম্বরটা খুব প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, তা হচ্ছে যে হাউজিং এর অ্যাপ্রুভালের ক্ষেত্রে একটা ফাস্ট ট্র্যাক ব্যবস্থার কথা বলা হচ্ছে। আমরা জানি নিউ ইয়র্কে বাড়ি করতে গেলে দীর্ঘসূত্রিতা তৈরি হয় অ্যাপ্রুভাল পেতে, এটাকে অ্যাভয়েড করবার জন্য একটা ফাস্ট ট্র্যাকের কথা বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে বলা হচ্ছে এখানে যে একটা স্টেট ওয়াইড রিভিউ প্রসেসটাকে সিম্পলিফাই করার কথা বলা হয়েছে, বিশেষ করে স্মল স্কেল হাউজিং এর ক্ষেত্রে সিম্পলিফাই করার কথা বলা হয়েছে। 4 নম্বর বলা হয়েছে একটা অ্যাফোর্ডেবল হাউজিং অ্যাপিল বোর্ড, সিটি কাউন্সিল প্রস্তাব করলো, অ্যাপিল বোর্ড এটাকে রিভিউ করবে, এটা 4 নম্বর। 5 নম্বরটা হচ্ছে যে টাইমিংটা, আমরা ভোট দিই তো ভিন্ন বছরে, প্রেসিডেন্সিয়াল বা মিড টার্ম ইয়ারে আমরা ভোট দিচ্ছি, এখন তো ভোট দিচ্ছি আমরা যখন লোকাল ইলেকশন বা স্টেট ইলেকশন, এবং এর ফলে ন্যাশনাল ইলেকশনের যে অ্যাডভান্টেজটা তা আমরা পাই না, ফলে প্রস্তাব করা হচ্ছে এটা শিফট করে ন্যাশনাল ইলেকশনের সাথে যুক্ত করা হোক। আর ফাইনালটা হচ্ছে, এটা ছিল ফাইনাল, এর আগে ছিল ক্রিয়েটিং এ ইউনিফাইড ডিজিটাল সিটি ম্যাপ করা কথা বলা হচ্ছে, ইউনিফাইড ডিজিটাল ম্যাপ। আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে এই যে যদি আপনি চান এই শহরে অনেক সহজে অ্যাফোর্ডেবল হাউজিং তৈরি হোক, সেক্ষেত্রে প্রস্তাবগুলি সহায়ক হবে। কিন্তু মজা হচ্ছে যে এতে কিন্তু রেসপন্সিবিলিটি বা অধিকার লোকাল থেকে শিফট হয়ে মেয়রাল অফিসে বা নতুন যে বোর্ড তৈরি করা হলো শিফট সেখানে হতে পারে। আমাদের লোকাল যারা স্টেক হোল্ডার তাদের অধিকার অনেকটা লাঘব হতে পারে, ডিপেন্ড করবে কি নেবেন। আপনি যদি চান যে লোকাল নিয়ন্ত্রণ বেশি থাকুক, আপনি আপত্তি করতে পারেন, কিন্তু আপনি যদি চান যে না অনেক বেশি সহজেই বাড়ি তৈরি হোক, হাউজিং প্রজেক্টগুলি তৈরি হোক, সেক্ষেত্রে আপনি এই প্রস্তাবগুলিকে সমর্থন করতে পারেন। এবং এই যে দুই ভাগ বললাম, একদল বলছে এটাকে ব্রড করো, একজন বলছেন এটাকে স্ট্রং করো, লোকাল কন্ট্রোল। এই কারণেই মামদানি কিন্তু সরাসরি স্পষ্ট করে বলেননি তিনি কোন পর্যায়ে আছেন, বলছেন যে আমি এখন রিভিউ করছি আমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি আমার মনে হয় ইটস ভেরি ক্লিয়ার নাও। মেরি জুবাইদ, আপনার এই বিষয়ে আপনার কাছে যাচ্ছি না, বাট অন্য একটি বিষয়, যেহেতু ইলেকশন রিলেটেড, আমি হাসান ভাইয়ের কাছে পরে আবার যাব। সো আপনি জানেন যে ইলেকশন নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে বেশ ভালো একটা তর্ক বিতর্ক বিভিন্ন ইস্যুতে দেখা যায়, বাট ইলেকশন নিয়ে বেশ ভালো তর্ক বিতর্ক মনে হচ্ছে, একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং যেখানে আমরা একটি সবসময় ইনক্লুসিভনেসের কথা বলেছি, আমরা মত প্রকাশের সবাই সবার প্রতি সম্মান রেখে কথা বলছি, এক্ষেত্রে এই বর্তমানে যে তর্ক এবং বিতর্ক, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। মত প্রকাশের স্বাধীনতা আমি খুবই বিশ্বাসী, সেটা আমার মতের বিপক্ষে গেলেও এই একটা ব্যাপারে আমি খুব সোচ্চার, কোন দলের সেটা বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে মানুষের যেন তাদের মতামতটাকে প্রকাশ করতে পারে। তবে যে বিষয় নিয়ে আমি এই মুহূর্তে খুব শঙ্কিত, সেটা হচ্ছে গিয়ে কুমোর ক্যাম্পেইন থেকে যে মেসেজিং গুলি হচ্ছে বা যেভাবে মানুষের কাছে অ্যাপিল করা হচ্ছে, সেটা যতটা না ইস্যু ভিত্তিক কথা, অ্যাকচুয়ালি ইস্যু ভিত্তিক কোনো কথা তিনি বলছেন না এই মুহূর্তে। যখনই যেখানে যাচ্ছেন তিনি শুধু মামদানি করেই সময় ব্যয় করছেন। মামদানি যখন কোনো কমিউনিটিতে যাচ্ছে, সে কিন্তু সেই কমিউনিটি নিয়ে কথা বলছে, তার প্রপোজাল সে নিয়ে কথা বলছে, তার ইস্যু নিয়ে কথা বলছে, অথবা সিম্পলি ওই কমিউনিটির সাথে ওই সময়টা সেলিব্রেট করছে, যেটা আপনারা দেখেন মাঝে মাঝে খুব ফান হয়, একটু হালকা মুডের বিভিন্ন ভিডিও দেখি। কিন্তু যখনই আপনি কুমোর কোনো ভিডিও আপনি ওপেন করবেন, সেখানেই দেখতে পারবেন কিছু স্কিম ওয়ার্ড, যেটা প্রায় প্রতিটা ভিডিওতে দেখা যায়। যদি সেই কিওয়ার্ডগুলি দেখেন, সেটা সময় 9/11, কি বলে, র্যাডিক্যাল, ইসলামিস্ট, মানে আমি কি বলছি ডিটেল না বলে শুধু কিওয়ার্ডগুলি বলছি, যে এই কিওয়ার্ডগুলি খুব কমন। এবং ট্রাম্প নিউ ইয়র্কে দখল করে ফেলবে, তো এই যে কথাগুলি তিনি বলেন, এই কথাগুলি দ্বারা কেন বলেন? একটা হচ্ছে গিয়ে তিনি মানুষকে ডিভাইড করার জন্য বলেন, বেশিরভাগ সময় তিনি র্যাডিক্যাল, মুসলিম, ইসলামিস্ট, এই কথাগুলি যে ভিডিওগুলিতে তিনি বলেন, সেই ভিডিওর চারপাশের মানুষকে
পর্যবেক্ষণ করে দেখা যায় যে তারা আসলে ইহুদি জনগোষ্ঠী। যখনই তিনি ইহুদি জনগোষ্ঠীর কাছে যান তখনই তিনি এই বিষয়গুলি এইভাবে বলেন যে নিউ ইয়র্ক খুব বিপদের মধ্যে পড়ে যাবে যদি মামদানি ইলেক্টেড হয়, আপনারা বিপদে পড়বেন, আপনাদের সে এই মানে ইসরায়েলিদের মানে না বা প্যালেস্টাইনের পক্ষে কথা বলে। কিন্তু এর পাশাপাশি যদি মানে এর বাইরে যেটা মানে দুটো জিনিস সে করে, একটা হচ্ছে ফিয়ার মঙ্গারিং, একটা হচ্ছে ডিভিশিভনেস। তা আমরা 9/11 পর থেকে এই পর্যন্ত আপনারা জানেন যে আমি এসেছি ওই দেশে রাইট আপনার 9/11 নভেম্বর মাসে 2001, সেই থেকে এই পর্যন্ত আমরা যে বিপর্যয়গুলির মধ্যে দিয়ে গেছে আমাদের মানুষরা, নানান রকম ভয়ভীতির মধ্যে দিয়ে গেছে। অনেক মানুষ, ইভেন মামদানি বলেছে যে অনেক মানুষ হিজাব ছেড়ে দিয়েছে। আপনি নিজেও জানেন যে আপনার কমিউনিটিতে অনেক মানুষ হিজাব পড়তে ভয় পেয়েছে, স্বাভাবিকভাবে ভয় পেয়েছে যাতে করে মুসলিম আইডেন্টিটিটা ধরা না পড়ুক। অনেক শিখ মানুষ মাথায় টারবান পরার কারণে, ইগনোরেন্সের কারণে তাদেরকে মুসলিম মনে করে তাদেরকেও অ্যাটাক করা হয়েছিল। যে এইরকম একটা পরিবেশ থেকে আজকে আমরা বিভিন্নভাবে যারা একটু কমফোর্টেবল ফিল করেছি, যেমন আমি নিজে সবসময় ইনক্লুডেড ফিল করেছি, I was part of these groups যারা চেষ্টা করেছে সবসময় একটা ইনক্লুসিভ কমিউনিটি তৈরি করতে সেই তখন থেকেই। তো সেই জায়গা থেকে আমরা যে প্রোগ্রেসটা দেখেছি এত বছরে, সে প্রোগ্রেসের ফলই ছিল 2008-এ ধরেন এন্টায়ার আমেরিকাতে প্রেসিডেন্ট বারাক ওবামা একজন কালো মানুষ প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন এবং ক্যান্ডিডেট হওয়ার মতো সাহস দেখিয়েছেন এবং নির্বাচিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় দেখেন এই বছর নিউ ইয়র্ক সিটিতে মেয়রাল ডেমোক্রেটিক মেয়রাল নমিনি এখন জোরান মামদানি যে সাহস করে ক্যান্ডিডেসি লঞ্চ করেছে এবং প্রাইমারিতে উইন করেছে, এখন আশা করা যায় যে তিনি মেয়র হবেন। তো সেই ধারাবাহিকতা যখন আমরা এই প্রোগ্রেসগুলি দেখি, আমরা আশান্বিত হওয়ার কথা। সেইখানে সে কুমোর ক্যাম্পেইন যেভাবে হেইট এবং ডিভিসিভনেস, যেভাবে ফিয়ার মঙ্গারিং, এগুলি যেভাবে হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে লাস্ট 2 উইকস স্পেশালি নির্বাচনকে কেন্দ্র করে, এটার একটা বিপর্যয় নিশ্চয়ই থাকবে কমিউনিটিতে এবং অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে। আমি এই লং আইল্যান্ড সিটিতে সেই 2001-এ এসেছি, প্রায় সারাটা সময় আমার অ্যাডাল্ট লাইফের বেশিরভাগ সময়টাতে আমি এখানে কাটিয়েছি। বাংলাদেশে মাত্র 3 বছর ছিলাম অ্যাডাল্ট লাইফে, আর বাকিটা পুরোটাই এই জায়গাটাতে বলতে গেলে। তো সেখানে আমরা সেদিন আমাদের ক্যাম্পেইনকে একজন মানুষ থ্রেট করেছে যে পুলিশ কল করবে যদি সেই বিল্ডিং এ নক করে জোরান মামদানির জন্য। তো এইরকম ঘটনাগুলি আমাদের এখন দেখতে হচ্ছে, যেটা কল্পনার অতীত ছিল। যে আপনারা জানেন যে ডোর নক করা লিগাল, একজন মানুষের ক্যানভাসিং লিগাল। সেখানে এই অবস্থার মুখোমুখি কারণেই হয়েছে মানুষ, যে এই কুমোর ক্যাম্পেইন, বিশেষ করে কুমোর নিজে তার রিসেন্ট ভিডিওগুলিতে এত বেশি হেট এবং ফিয়ার মানুষের মধ্যে আতঙ্কের মতো ছড়িয়ে দিতে পেরেছে, যে কারণে কিছু মানুষ তার প্রচন্ড বিরুদ্ধে, আমাদের মতো যারা খুব বিরক্ত এই ধরনের ঘটনায়, আর অল্প কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ তার এই কথাগুলি গ্রহণ করে আতঙ্কিত, এবং তারা খুবই মানে খুবই অ্যাগ্রেসিভ বা ব্রুটাল, খুবই অ্যাগ্রেসিভ আচরণ করতে মানে দ্বিধাগ্রস্ত হচ্ছে না। যে এই অবস্থাটা আমাদের দেখার কথা ছিল না। ক্যান্ডিডেটদের মধ্যে মতবিরোধ থাকবে, তাদের পলিসিগত ফাইট থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু ব্যক্তিগতভাবে এবং অত্যন্ত জঘন্যভাবে যে একটা কমিউনিটি, এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডাজন্ট ম্যাটার, এন্টায়ার নিউ ইয়র্ক সিটি, এন্টায়ার নিউ ইয়র্ক স্টেট এন্ড এন্টায়ার কান্ট্রি, যেখানে এই সেই 9/11-এর পর থেকে হিল হওয়ার চেষ্টা করছে, তারা এই কমিউনিটিকে বন্ধন জড়ালো করার চেষ্টা করছে, এই বিভক্তি দূর করার চেষ্টা করছে। সেখানে এসে এই ধরনের ঘৃণা উস্কে দেয়া এবং সেই 9/11-এর যে ট্রমা, সেটাকে সবার মাঝে আবার নতুন করে ছড়িয়ে দেয়া, এটা অত্যন্ত আপত্তিকর এবং আমি মনে করি এটা তার করা ঠিক হয়নি। মানুষ যখন হেরে যায় তখন অনেক কিছুই করে। পরীক্ষা যখন কোনো ছেলেপেলে ফেল করে, কমন ভাবে ঘন ঘন ফেল করে, তখন দেখবেন তাদেরকে যদি রেজাল্ট জিজ্ঞেস করেন, তারা নিজের কথা না বলে একটানা তারা অন্যদের কথা বলে, ক্লাসমেটদের কথা বলে অনেক সময়। এটা আমরা নাটক, সিনেমা অনেক সময় দেখি। তো কুমোর অবস্থা এখন এমন এক পর্যায়ে চলে আসছে যে কোনো কমিউনিটিতে যে তার নিজের পক্ষে বলার কিছুই যেন নাই, সে কন্টিনিউয়াসলি জোহানের বিরুদ্ধে বিষোদ্গার ছড়াচ্ছে। জি, আপনি যেটা ফোকাস করছেন সেটা হলো যে ঘৃণা বিদ্বেষের কারণে এটা, ইট ওয়াজ নট দি ডিজায়ারেবল আপনার সিচুয়েশন। এটা
আমরা প্রত্যাশা করি 9/11-এর পরে যে একটা হিলিং এর প্রসেসের মধ্যে আমরা যাচ্ছিলাম, এখন আবার এটাকে মানে এই ঘাটাকে ক্ষতটাকে আরো বড় করা হচ্ছে, আবার নতুন করে এটাকে ইয়ে করা হচ্ছে। আপনি এটাই বলতে চাচ্ছেন? যে ফেব্রিকটা আমরা সবাই মিলে মেন্ড করার চেষ্টা করেছি, হি জাস্ট হিয়ারিং দ্যাট ফেব্রিক, এন্ড ওই লাইনে যেখানে আমরা চেষ্টা করেছি জোড়া দিতে, সেই লাইনে তিনি টানা শুরু করেছেন। যেটা বিশেষ করে একজন মেয়রাল ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা এটা কখনই আশা করিনি। একজন মেয়রাল ক্যান্ডিডেট সবাই মধ্যে সম্প্রীতির বন্ধন করে তুলবেন, কিন্তু কুমু এই ক্ষেত্রে পুরো উল্টা করছেন, যে তার বিভিন্ন কমিউনিটিতে যে কেবলমাত্র এক কমিউনিটির বিরুদ্ধে আর এক কমিউনিটির কাছে মানে ভয়ঙ্কর সব ধরনের শব্দ ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরেকটু বলতে চাই যে আমাদের যদি অন্য কোনো কারণে না হোক, অন্তত এই কারণে হলো কুমুকে ভোট দেওয়া ঠিক হবে না। কারণ আমরা চাই না ঘৃণা কোনো ইলেকশনের মাধ্যম হোক, সেটা মুসলমানদের বিরুদ্ধে হোক, হিন্দুদের বিরুদ্ধে হোক, খ্রিস্টানদের বিরুদ্ধে হোক। আজকে যে মানুষ মুসলমানদের বিরুদ্ধে এভাবে ঘৃণা ছড়াতে পারে, কালকে আরেকটা কমিউনিটির বিরুদ্ধে ছড়াবে। আমাদের তো এই কমিউনিটিতে আমরা শেখরের জন্য কাজ করেছি, আমরা শাহানাকে দেখেছি, আমরা এওসি এবং কুইয়ার ল্যাটিনা ক্যান্ডিডেট টিফনি কাবানের জন্য কাজ করেছি। সেখানে আমরা এই ইনক্লুসিভিটির জন্য কাজ করেছি। সেখানে এটা যদি কুমুকে এবার পাস দেওয়া হয়, তাহলে অনেক নতুন নতুন ক্যান্ডিডেট ইন দ্য ফিউচার তারা এই হেটকে তাদের অস্ত্র বা মাধ্যম হিসেবে ইলেকশনে উইন করার জন্য ব্যবহার করবে, এবং এটা আমাদের যে সুন্দর একটা সবাই মিলেমিশে থাকার যে পরিবেশের দিকে আমরা যাচ্ছিলাম, সেটা ভীষণভাবে বাধাগ্রস্ত হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। আসাম, এনি কমেন্ট অন ইট? আমি এগ্রি করি মেরি জুবাইদার সাথে, কিন্তু এটা নির্বাচনী কৌশল। এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব কি বলেন, দুদিন আগে আমরা আলোচনা করেছি, আমরা আমেরিকান ইমিগ্রেশন পলিসি বদলে বলা হচ্ছে আমেরিকা ফর আমেরিকানস, শ্বেতকায় এবং খ্রিস্টানদের দেশ হবে এটা। তো আমেরিকান, তার মানে অন্যরা আমেরিকান নয় বলা হচ্ছে। তো কুমু সাহেব সেখান থেকেই তো কিউটা পাচ্ছেন। যেমন গতকাল কুমু সাহেব কি বলেছেন যে আই এম ফর রিয়েল আমেরিকানস, রিয়েল নিউ ইয়র্কার্স। উনি কালো মানুষদের, আফ্রিকান আমেরিকানদের এক মিটিং এ বলছেন, এবং এবিসি নিউজ করেছে আই এম ফর রিয়েল নিউ ইয়র্কার্স। তার মানে এরা কেউ রিয়েল নিউ ইয়র্কার্স নয়, মানে আমরা সবাই কেউ রিয়েল। বাট দেন এগেইন দিস ইজ পলিটিক্স, নির্বাচনী কৌশল। আমার দায়িত্ব হবে, যদি আমি মামদানিকে চাই নির্বাচিত হন, আমার দায়িত্ব হবে এটাকে ফাইট করা, এটাকে অপোজ করা, এটাকে ক্লারিফাই করা। উনি করবেন এটা, দিস ইজ টু বি এক্সপেক্টেড। উনি এখন নিচে নির্বাচনী এই কম্পিটিশনে পিছনে আছেন তিনি। হি উইল ইউজ এনি মিনস পসিবল টু উইন। আমি বিস্মিত হচ্ছি না, কিন্তু আপনার আমার দায়িত্ব কোথায়, যেটা মেনি বুঝিয়ে বললেন, এটাকে ফাইট করা। যেটা বলেনি সেই মেনি, তা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আমাদের বাঙালিদের মধ্যে কুমোর কাছ থেকে এই কিউটা পেয়ে তারা একই ভাষায় কথা বলছেন। তারা একই ভাষায় তারা, যদি আপনি ফেসবুক দেখে থাকেন, কুৎসিত ভাষায় আমদানিকে আক্রমণ করা হচ্ছে। এইটি স্টপ করা দরকার। আমি বলবো, আমি এর আগে বলেছি, আবারও বলি, আমি যারা আপনার ফেসবুকে যান, প্লিজ এটাকে ফাইট করুন, এর পাল্টা কথা বলুন। যারা বলছে তাদেরকে আরো চ্যালেঞ্জ করুন, আদারওয়াইজ এটা আমাদের জন্য খুব ক্ষতিকর হবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হাসান ভাই, আরেকটা জিনিস জানিয়ে পরে আমরা বাংলাদেশ বিষয়ে আলোচনা করব। এখানে আসেন, জি, বাংলাদেশ বিষয়ে আলোচনা করবো যে এই আপনার বিল ডি ব্লাজিও একটা চিঠি, মানে সে চিঠি ইন্টারভিউ দেয় না, কিন্তু ভুয়া ইন্টারভিউ দিয়ে এটা পুরো একটা মানে এবং কোথায় লন্ডন টাইমস এর মতো পত্রিকায় একটা সাক্ষাৎকার ছেপেছে বিল ডি ব্লাজিওর সাথে, যে সাক্ষাৎকার তিনি দেননি। মানে তার নাম করে কেউ একজন কথা বলেছে, বা পুরোটি হয়তো ফেক হতে পারে। উনি আজকে একটু আগে সিএনএন কে বলেন এই সাক্ষাৎকার আমি দেইনি, এবং সেখানে মূল বিষয়টা হচ্ছে কেন মামদানির পুরো হাউজিং প্রজেক্টটা ভুল, এই টাকা তুলতে পারবে না সে, এবং এই শহর থেকে মানুষ পালাবে। বিল ব্লাজিও আগে কিন্তু সমর্থন করেছেন তাকে, এবং আজকে উনি বললেন যে এই সাক্ষাৎকার আমি দেইনি, এটা ফেক সাক্ষাৎকার। এবং আমি একটু আগে যেটা বললাম, আমরা একটা কনসার্টেড এফোর্ট হচ্ছে মামদানিকে এই নেগেটিভ ভাবে প্রজেক্ট করা, এবং পার্শিয়ালি সাকসেসফুল হচ্ছে। কিন্তু আপনারা দেখেছেন জনমত জরিপে কিন্তু সামান্য হলেও কিন্তু মামদানি পিছিয়ে পড়েছেন। 46 ছিলেন, এখন 43%। সেখানে কুমও কিন্তু 13% গেইন করেছেন, 13% তিনি গেইন করেছেন, মূলত এই নেগেটিভ ক্যাম্পেইন করে। এবং তার সাথে যুক্ত হচ্ছি আমরা, যারা তার সাথে সাথী ধরছি, তার সাথে আমরা মোমবাতি তুলে ধরছি। আমরা আই স্ট্রংলি কনডেম দ্যাট। আমি একটু অ্যাড করতে চাই এখানে, যে রিসেন্টলি
দেখা যাচ্ছে যে কুমোর ক্যাম্পেইন এবং সরাসরি কুমোর নিজের ক্যাম্পেইন থেকে এবং বিভিন্ন ফক্স নিউজ এবং নিউ ইয়র্ক পোস্ট এরাও এই গ্রুপে যোগ দিয়েছে। যেমন ধরেন হেডলাইন করছে খুবই চটকদার একটা হেডলাইন, কিন্তু লিখে দিয়েছে রিউমার সেইজ। মানে এই যে রিউমার বলে তো কোনো কথা নেই, আপনি নিউজ অর্গানাইজেশন, আপনি রিউমারের উপরে বেস করে এত বড় একটা সিরিয়াস রিপোর্ট লিখবেন এবং আপনাকে ধরাও যাবে না, কারণ আপনি শুরুতেই বলে দিচ্ছেন যে রিউমার সেস। কিন্তু মানুষটা তো রিউমার সেস পড়ে না, মানুষরা তো দেখতেছে হেডলাইন। তো ভাই ঠিকই বলেছেন, একটা খুব একটা অর্গানাইজ একটা এফোর্ট চলতেছে, তারা জেনে বুঝে এটা করতেছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। আমরা দেখবো, এটা কন্টিনিউ করবো, দিকে আরো ডিসকাশন এটা হওয়া উচিত। বাট যাই একটু বাংলাদেশ বিষয়ে, যে শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি রয়টারকে প্রথম সাক্ষাৎকার দিয়েছেন এবং বলেছেন যে তিনি ক্ষমা চাইবেন না বাংলাদেশের বিষয়ে। আজকে অনেক কাগজে এই রিপোর্ট হয়েছে। আমি প্রথমে যাই জনাব শেখ আখতারুল ইসলাম আপনার কাছে, যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হার, এই যে ওনার কমেন্ট, এই বিষয়ে কি মনে করেন? ধন্যবাদ। তিনি ঠিকই বলেছেন, তিনি ক্ষমা চাইবেন কার কাছে? তিনি নিজেকে ধ্বংস করেছেন, পরিবার পরিজনকে তো ধ্বংস করেছেন, নিজের বাবাকে ধ্বংস করেছেন, একটা জাতিকে ধ্বংস করেছেন। সুতরাং উনার ক্ষমা চাওয়ার তো জায়গা নাই। উনি যে অন্যায় করেছেন, যে পাপ করেছেন, সেটা ক্ষমার অযোগ্য, কেউ তাকে ক্ষমা করবে না। এর জন্য ভালোই বলেছেন যে আমি ক্ষমা চাইব না, তার ক্ষমা চাওয়ারও দরকার নাই। কিন্তু এই কথাটা বলে তিনি 80 বছরের একটা পুরনো দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলটাকে একটা বেকায়দায় ফেলেছে। অর্থাৎ উনার যে আগমনের মূল কারণটাই ছিল যে উনি প্রথমে পিতৃহত্যার প্রতিশোধ দিবেন, তারপরে দলটাকে ধ্বংস করবেন, তারপরে দেশটাকে ধ্বংস করবেন। সব দিকে উনি সাকসেসফুল হয়েছেন, কারণ উনার যে অপরাধ তা সম্পূর্ণভাবে ক্ষমার অযোগ্য অপরাধ। কারণ তিনি আজকে দেখেন একটার পর একটা ঘটনা প্রত্যক্ষ করেন যে আমাদের দেশটায় কি হচ্ছে। দেশটা এখন গৃহযুদ্ধের দ্বার প্রান্তে চলে গেছে। স্বাধীনতা বিরোধীরা আজকে দেশে মানে অবাধে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং যেভাবেই হোক তারা চাইতেছে যে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান, এই দুইটাকে তারা শেষ করে দিবে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী উনি। সুতরাং উনি কোন দেশে ফিরবেন, কার কাছে ক্ষমা চাইবেন? আমি তো মনে করি যে উনার ক্ষমা চাওয়ারও দরকার নাই। আজকে ওই সাথে আরেকটা খবরেও দেখলাম, তিনি বলেছেন যে আমি আসবো, তবে এখন আসবো না। উনি এখন না, চিরদিনের জন্য যেন না আসে। আল্লাহ তাকে হেফাজত করুক। আমরা আশা করব যে তিনি চিরকাল যেন এই মাটিতে আর না আসেন, কারণ এই মাটি বড় খাঁটি। আজকে একটু সন্ধ্যার সময় শুনলাম আমার এক বন্ধু, বীর মুক্তিযোদ্ধা, সবাই চিনেন তাকে, জলিল ভাই, বিয়ানীবাজারে, একটু আগে উনি মারা গেছেন, ইন্তেকাল করছেন। আমরা একসাথে যুদ্ধ করেছি, বিয়ানীবাজারের মানুষ। এরকম অনেক মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে এই দেশটার জন্য। সেই দেশটাকে আমরা একটা সোনার বাংলায় পরিণত করার যে প্রচেষ্টা নিয়েছিলাম, উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগের একমাত্র ধ্বংসকারী হলেন তিনি। আমি মনে করি এটা ঠিকই আছে উনার। আর যে কথাটা বলি যে উনার যে মানুষগুলো ওনার জন্য জীবন উৎসর্গ করেছে, এবং বিশেষ করে এখনো যারা এই জেলে পচে মরতেছে, এই যে র্যাবের ছেলেগুলো, আমি ওদের অনেকেই চিনি, এরা কিন্তু এত পাপী ছিল না, এরা এই গুম খুনের সাথে অনেকেই জড়িত ছিল না। কিন্তু এইগুলারে আর্মির থেকে ডেকে এনে, এবং কি দুর্ভাগ্য দেখেন, খালেদা জিয়া এই র্যাব গঠন করেছিল এবং হাসিনা এই র্যাবে আর্মির থেকে বাছাই করে করে ছেলেগুলারে আনিয়া বিপদে দিয়েছে। আজকে এরাও কিন্তু আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, বুঝছেন। হাসিনা এই দেশের সশস্ত্র বাহিনী, যে সশস্ত্র বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবজনক অধ্যায়। আমার এখনো স্পষ্ট মনে আছে যে জিয়াউর রহমানের ভাষণ যখন শুনলাম, তখনই বুঝলাম যে আমরা এখন মুক্তিযুদ্ধ সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, কারণ আমাদের সাথে সামরিক বাহিনী আছে। আমরা যখন দেখলাম যে সিলেটের আপনার জেনারেল উসমানী আসলেন, খলিল আসলেন, তারপরে আপনার আমাদের শফিউল্লাহ, জেনারেল আজিজ, এরা আসলেন তেলিয়াপাড়া, আমার ঢাকা দক্ষিণে, তখনই বুঝলাম যে আমাদের একটা বিরাট শক্তি, আমরা এখন মুক্তিযুদ্ধে করতে পারবো। কিন্তু এর আগে তো আমরা স্বপ্নেও ভাবি নাই যে পাকিস্তানের মতো একটা এত বড় বাহিনীকে পরাজিত করে একটা দেশ
এটা আল্লাহরও মেহেরবানি। আমি সবসময় বলি যে এটা কারো দান নয়। অনেকেই মনে করে ভারতের দান, বা অনেকেই মনে করে এই মুক্তিযুদ্ধের 9 মাসে আমরা দেশ স্বাধীন করে বলি। এটা সম্পূর্ণভাবে আল্লাহর দান এবং পাক বাহিনীর নির্যাতন, নারী নির্যাতন, হত্যা কুলের ফসল। আমরা আল্লাহ আমাদেরকে একটা দেশ দিয়েছে, সুতরাং এই দেশে ওনার না আসাকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সৈয়দ তারেক। আপনি তো একজন প্রমিনেন্ট পলিটিশিয়ান, আপনার সাংবাদিক। হোয়াট ডু ইউ থিংক? এটা তো একটা সুযোগ ছিল ওনার কথা বলার জাতির সাথে। আমি একটু ঘটনাটাকে অন্যভাবে দেখতে চাই আর কি, মানে অন্যভাবে একটু ব্যাখ্যা করতে চাই। এটা হলো এই সাক্ষাৎকারটা কিন্তু আমরা চিরাচরিত যেভাবে সাক্ষাৎকার আমরা নেই বা দেই, এটা কিন্তু সেই সাক্ষাৎকার না। যে সামনাসামনি রয়টার্সের প্রতিনিধি ওনার সঙ্গে বসে ওনাকে প্রশ্ন করছে আর উনি উত্তর দিচ্ছেন, এটা সেভাবে হয়নি। সাক্ষাৎকারটা হচ্ছে ইমেইল, অর্থাৎ তাকে ইমেইল করা হয়েছে প্রশ্ন এবং উনি সেই ইমেইলে রিপ্লাই করছেন। এখন বিষয়টা দেখতে হবে যে উনি এখন অবস্থান করতেছেন ভারতে এবং ভারত সরকারের তত্ত্বাবধানে তার অবস্থান, বসবাস, এবং উনি ওনার দেখা সাক্ষাৎ, ওনার কথাবার্তা, উনি কার সঙ্গে ই করবেন, সমস্ত কিছু নিয়ন্ত্রিত। এটা ওপেন না। এটা এমন না যে আপনার যে কেউ আসলো তার বাড়িতে ঢুকে গেল, তার সঙ্গে কথা বলে চলে আসলো। নট ইভেন যে কেউ তাকে ফোন করলো আর উনি সেই ফোনে কথা বলতেছেন, উত্তর দিতেছেন। সমস্ত কিছুই এটা ভারত গভর্নমেন্টের আপনার ইয়ের মাধ্যমে আর কি এটা জিনিসগুলো হচ্ছে। কাজে সেখানে মানে এটা মনে করা যথেষ্ট কারণ আছে যে প্রশ্নগুলোর প্রেক্ষিতে যে উত্তরগুলো টাইপ করা হয়েছে, এই টাইপটা কি উনি নিজে করছেন না ওনার হয়ে কেউ করে দিচ্ছে। নিশ্চিতভাবে এটা আমরা মনে করতে পারি আর কি, যেহেতু এবং এই ইন্টারভিউটা ভারত গভর্নমেন্টের মানে অনুমোদন ক্রমে হয়েছে, এটাও বলার অপেক্ষা রাখে না। ভারত সরকার এটা জানতেও শুধু না, তারা এটা অ্যালাউ করছেন বলে এটা সম্ভব হয়েছে। তো এখন এখানে মনে করার যথেষ্ট কারণ আছে যে এই অ্যান্সার গুলা যে বা যারা ওনার পাশে বসে টাইপ করে দিচ্ছেন, বলে দিচ্ছেন, এগুলো একটা উদ্দেশ্য আছে। আমরা এই ইন্টারভিউ দিয়ে শুধু শেখ হাসিনা না, তার আশ্রয়দাতা যারা আছে এখন ভারত গভর্নমেন্ট, তাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা ইঙ্গিত আমরা পাই। আমি এইভাবে দেখতে চাই আর কি। তার মানে হচ্ছে যে এইতে যেটা বোঝা যাচ্ছে যে উনি এই সমস্ত হত্যাকাণ্ডের উনি দায় উনি নেবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে উনি ওনার প্ল্যান হচ্ছে যে উনি দেশে ফিরবেন। 3 নম্বর হচ্ছে যে ওনার পার্টিতে হয়তো ওনার ফ্যামিলির কেউ ভবিষ্যতে সম্পৃক্ত নাও হইতে পারে। এই যে মেসেজগুলো মোটা দাগে 3টা মেসেজ আর কি মেসেজ, এই মেসেজটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আওয়ামী লীগকে নিয়ে ভারত গভর্নমেন্টের কি পরিকল্পনা সামনে আসে। তো এটাই আমি মনে করতেছি এটা সিগনিফিকেন্ট দিক হচ্ছে এইটা। থ্যাংক ইউ সো মাচ। জি হাসান ভাই, এনি কমেন্ট? যেটা বললেন আর কি, উনি ক্ষমা চাবেন, কি জন্য ক্ষমা চাইতে দেবেন ওখানে? এটা ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আর ওনার এখন দেশে ফেরার কোনো অবস্থাও নাই, সেটা উনি ভালো মতো বোঝে। এবং এটা মানে কিছুদিন আগে একটা খবর উঠছিল যে উনি ওনার ছেলেকে বা মেয়েকে হয়তো উনি পার্টির দায়িত্ব দেবেন, এরকম একটা চিন্তা ভাবনা হয়তো উনি করতেছে। সেটারই একটা প্রতিধ্বনি কিন্তু এইখানে পাওয়া গেল। এবং এখানে একটু অ্যাডভান্সড যে হয়তো ওনার পরিবারেরই কেউ নাও থাকতে পারে। এটাও একটা ইঙ্গিত অনুমান করতে পারি যে আওয়ামী লীগ ব্যাপারে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে ভারত সরকারের কি চিন্তা ভাবনা, আমার মনে হয় যে এই ইন্টারভিউর মধ্যে দিয়ে আমরা পেতে পারি। থ্যাংক ইউ হাসান ভাই। জি তাহের, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে একটা হিউজ অপরচুনিটি ছিল হাসিনার সামনে, ব্যবহার করেননি। 2টো অপরচুনিটি, এক নিজের অপরাধ স্বীকার করে দায় মুক্তির সুযোগ এবং দলকে বাঁচতে সাহায্য করা। তিনি বলছেন কি যে আমি সরকার প্রধান হিসেবে কিন্তু আমার দায়িত্ব ছিল, উনি স্বীকার করছেন, কিন্তু আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করে নিচ্ছি, উনি কথা বলছেন। কিন্তু যে অভিযোগগুলি এসছে উনি বলছেন সেগুলি আমি মানি না। এটা কেমন কথা হলো? ফ্যামিলির প্রধান তুমি, তোমার ছেলে মেয়েরা অপরাধ করেছে, দায়িত্ব তুমি নেবে না? তোমার নামই অপরাধগুলি হয়েছে।
ফলে আমি মনে করি আপনার যে বক্তব্যটা ছিল তার সঙ্গে আমি আবার রিপিট করি, আমি একটা সুযোগ ছিল যে রক্তক্ষরণ হয়েছে, যে বিভক্তি হয়েছে, খানিকটা হলেও কাছে আনা যেত। যে ভুলটা জামাত করেছে, যে ভুলটা জামাত গত 70 বছর 50 বছর ধরে করে আসছে ক্ষমা না চেয়ে, সেই ভুলটা হাসিনাও করলেন। যদি স্পষ্ট করে বলতেন যে হ্যাঁ ভুল হয়েছে, তাহলে দলের যে অসংখ্য লোক এখন ঢাকায়, সারা দেশে তারা এখন যে মাথা কুটে মরছে, তারা একটা আশ্রয় পেত, সেই আশ্রয় তারা হারালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা যদি আপনার উনি যদি ফ্রি থাকতেন, আমার মানে উনি যদি ফ্রি থাকতেন, হি ইজ নট ফ্রি। সে আপনার যদিও বলা হচ্ছে যে উনি মানে আতিথেয়তায় আসেন আর কি, বাট উনি নিয়ন্ত্রিত জীবনযাপন করতেছেন সেখানে, এটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। কাজেই ওনার সমস্ত বক্তব্য বিবৃতির ভিতরে কিছু নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। তারেক ভাই, আপনি জানেন তিনি হরদম টেলিফোন করছেন, টেলিফোন করে অভিনন্দন জানাচ্ছেন ডিম ছোড়ার জন্য, নির্দেশ দিচ্ছেন। আপনি কি বলেন? না 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 না, অ্যাবসলিউটলি তিনি এগুলো ভারত সরকারের নলেজের বাইরে না। আমার কথাটা হচ্ছে যে তাদের নলেজের বাইরে না, তাদের অমতে বা তাদের অগোচরে কোনো কিছু উনি করতে পারতেছেন না। আমার কথা হচ্ছে সেটা। হয়তো এগুলো মানে এটা তারা অ্যালাউ করতেছে, ভারত গভর্নমেন্ট অ্যালাউ করতেছে যে ইয়েস ইউ টক, তুমি এগুলো ভাবে বলতে পারো, তুমি এটা করতে, যতটুকু তাকে অ্যালাউ করা হচ্ছে উনি ততটুকুই বলতে পারতেছেন। তবে এটা ঠিক আছে বলছেন তারেক ভাই, হাসিনা যদি ক্ষমা চায়, এটা ভারতের স্বার্থের বিরুদ্ধে যায় না। আর হাসিনা কি বলছেন যে আমার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, সে উনি দাবি করছেন, ইনক্লুসিভিটির কথা বলছেন, যে কথা ভারত সরকারও বলছে। সে করার পথটা কি? একটা পথ হচ্ছে আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি, এইটা করে ফ্যাসিলিটেটেড ওই সুযোগটা তাতে দিলেন না। এই কথাগুলো ওনার কথাগুলা ভারত সরকারের ইচ্ছা এবং ভারত সরকারের বক্তব্যের পরিপন্থী কিছু না, কিন্তু আমি সেটাই বলতেছি আর কি। মানে যারা আমরা এ পর্যন্ত ভারত সরকারের স্ট্যান্ড সম্পর্কে যতটুকু আমরা বুঝতে পারতেছি, ধারণা করতে পারতেছি, তার বিরুদ্ধে তার বাইরে উনি তো কালকে দেখলাম একটা ভিডিও দেখলাম, অডিও, সেখানে বলছেন উনি যে এখন আর বসে থাকলে হবে না, আমরা খুব মানে অবরুদ্ধ অবস্থার মধ্যে যাচ্ছি, আমাদের দলের নেতাকর্মীদেরকে নানাভাবে অত্যাচার করা হচ্ছে, এখন আর কোনো সুযোগ নাই, প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করো বিএনপি জামাতেদের বিরুদ্ধে। সো এই যে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার কথা, তারপরে আর্মিদের ব্যাপারে তিনি যে কথা বলেছেন, অলমোস্ট উস্কে দেওয়ার কথা যেগুলো বলছেন, রাইট? এই বিষয়গুলো তো এইটা তো সবই ঠিক আছে। আমার কথাটা আমি আবার রিপিট করতেছি যে উনি যাই কিছু বলতেছেন, ভারত সরকার অর্থাৎ তার আশ্রয়দাতাদের অগোচরে, তাদের অনুমোদন ছাড়া উনি কিছুই বলতেছেন না। আমার কথাটা হচ্ছে এইখানে আর এটা ভবিষ্যৎ বলা যাবে, এখন বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শেখ আখতারুল ইসলাম আর শাহ ভাই বিদেশে চলে গেছেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।